তারেক রহমান আসলে যেটা হবে, ফার্স্ট অফ অল দরের লাভ হবে। কারণ একজন নেতা দূরে আছে আর একজন নেতা ঢাকায় আছে, একটা সাইকোলজিক্যালি ইম্প্যাক্ট আছে। জামাতের যেহেতু স্বাভাবিকভাবে 16 বছরের সমর্থন বাড়ছে এবং 5ই আগস্টে তার একটা বড় ভূমিকা পালন করছে, ড্রামাটিক্যালি এই 5ই আগস্টের পর তার স্বাভাবিক লোক মানে সাধারণ লোকের মধ্যে জনসমর্থন বাড়ছে। মানুষ বিএনপি কেও যেমন চায়, কিন্তু আগে জামাতকে আমি ভোট দিব এরকম সরাসরি খুব বেশি মানুষ বলতো না। এখন নিউট্রাল মানুষ রাস্তাঘাটেও বলছে যে দাঁড়িপাল্লায় ভোট দিব। শহীদ জিয়ার বিএনপি থেকে সরে গেছে, খালেদা জিয়ার বিএনপি থেকে সরে গেছে এবং তারা 72-এর সংবিধানকে রক্ষা করার জন্য মরিয়া, ঠিক যেমন ভাবে আওয়ামী লীগ এটাকে রক্ষা করতে চাইতো। এই ধরনের কারণে একটা পাবলিক পারসেপশন জেনারেট হয়েছে যে তারা হচ্ছে সংস্কারের বিরুদ্ধে। যেহেতু ইন্ডিয়ানাইজেশনটা এত ইন্টেন্সিভ ছিল লাস্ট 70 ইয়ার্সে, তারা এখন চাচ্ছে এমন ফোর্স যারা আসলে এটাকে কাউন্টার দিতে পারবে। লাইফস্টাইল একই থাকা মানে কি আপনি দুর্নীতি করেন নাই, সুযোগ নেন নাই। তো এনসিপির ক্ষেত্রে আমার এটাই কথা যে তারা তাদের জেনুইননেস, তাদের ট্রাস্টওয়ার্দিনেস, তাদের জুলাইয়ের প্রতি অবিচলতা এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী হিসেবে তারা নিজেদেরকে প্রমাণ করতে হবে একটা লম্বা সময়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আলাপ সালাপের আমাদের একটি নতুন পর্ব শুরু করতে যাচ্ছি আসন্ন নির্বাচনকে সামনে রেখে। তো নির্বাচনী আলাপ নামে আমাদের এই পর্বের আজকের প্রথম এপিসোড। এই এপিসোডে আজকে আমাদের সাথে দুজন সম্মানিত অতিথি আছেন। আমাদের সাথে আছেন সোয়ানসি ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর মোকাররম হোসেন ভাই, এবং আমাদের সাথে আছেন ইন্টেলের স্টাফ ইঞ্জিনিয়ার ডক্টর রেজাউল হাসান রিয়াজ ভাই। আপনাদের দুইজনকে ওয়েলকাম আমাদের নতুন এপিসোডে। আসসালামু আলাইকুম। প্লিজ মোকাররম ভাই, আপনাকে দিয়ে আমি আমাদের প্রথম আলোচনাটা শুরু করতে চাই। সেটা হচ্ছে যে 5 আগস্টের আমাদের বিপ্লব পরবর্তী রাজনীতিতে আমাদের জনগণের মাঝখানে একটা বিশাল আশা আকাঙ্ক্ষার এক্সপেকটেশন ছিল রাজনৈতিক দলগুলোর প্রতি। এখন বিভিন্ন রাজনৈতিক দলকে আমরা বিভিন্ন রকম অপরাধ অপকর্মে যুক্ত হতে দেখছি, আবার অনেক রাজনৈতিক দল অনেক ভালো কাজও করছে। তো ওভারঅল তাদের পারফরমেন্সকে আপনি কিভাবে ইভ্যালুয়েট করবেন? ধন্যবাদ সামিন। খুব বড় কোশ্চেন। যদি আমি মোটা দাগে বলতে চাই, আমি 100% ফ্রাস্ট্রেটেড না, ওভারঅল নেগেটিভ না। তার আগে চিন্তা করতে হবে যে আসলে 5ই আগস্টের এক্সপেকটেশনটা কি ছিল। যদি আমি এক্সপেকটেশনটা আইডেন্টিফাই করতে না পারি, তাহলে আমি গেস করতে পারবো না যে আমরা ভালো করছি না খারাপ করছি, বা আমরা বলতে পলিটিক্যাল পার্টিগুলো ভালো করছে না। 5ই আগস্টের এক্সপেকটেশন ছিল মোটা দাগে যে আগের ফেসিবাদী ব্যবস্থায় যেসব জিনিস হয়েছে সেগুলোর বিলোপ হবে, অ্যাটলিস্ট কিছু কিছু ক্ষেত্রে বিলোপ হবে। সত্যি সেগুলো কি? আগে ছিল যে একটা মানে ওয়ান পার্টি সিস্টেম বা ওয়ান দল, তারা যেভাবে চিন্তা করে বা তারা যেভাবে চায় মানুষকে, আসলে বাংলাদেশের মানুষের স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা বলতে কিছু ছিল না। হ্যাঁ, মানে একটা পার্টি বা পার্টিকুলার একটা পার্সন যেভাবে রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করতো সেভাবে বাংলাদেশ চলতো আর কি। তো এটা একটা বড় ইয়ে ছিল। তো সেখান থেকে আমরা বলতে গেলে এখন আমরা কথা বলতে পারছি। এখন কারো বিরুদ্ধে কোনো কিছু বললেই আমাদের বিরুদ্ধে কেস বা আমাদের গুম করা বা আমাদের জেলে যাওয়ার এই জিনিসগুলো এখন নাই। তো সবচেয়ে বড় জিনিস হয়েছে 5ই আগস্টের পরে মানুষের কথা বলার স্বাধীনতাটা ফিরে আসছে। তো এটা কোনো দল এখন পর্যন্ত, এই 3টা দল বা 4টা দল যা মেইন স্ট্রিম পার্টিগুলো আছে, কেউই এটা বাধাগ্রস্ত করার অবস্থায় যায়নি। তো সেই ক্ষেত্রে আমি মনে করবো যে আমাদের বড় ধরনের অ্যাচিভমেন্ট হয়েছে পলিটিক্যাল পার্টিগুলো। সেকেন্ড অ্যাচিভমেন্ট হচ্ছে যে পলিটিক্যাল পার্টিগুলো সবাই একটা এখন অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আছে। সবাই চিন্তা করতেছে আমাদের নতুন ভাবে আসতে হবে বা নতুন কিছু দিতে হবে, নতুন কিছু স্লোগান, বয়ান, ন্যারেটিভ আমাদের দিতে হবে। এই ফিলিংসটা কম বেশি সব পলিটিক্যাল পার্টির মধ্যে চলে আসছে। কেউ বলতেছে না যে আমরা আগের মতো করে চলবো 5ই আগস্টের পরে। সো এটা একটা পজিটিভ দিক। এখন আমরা যে পরিবর্তন চেয়েছিলাম 5ই আগস্টের পরে, সেটা তো আসলে একই দিনই হবে না। মানে উইদিন 1 ডে, উইদিন 1 ইয়ার, ইভেন আপনি 16 বছরের জঞ্জাল যদি সরাতে চান, তারপরেও তো 16 বছর লাগবে, তাই না? সো আমি মনে করি ওভারঅল পলিটিক্যাল পার্টিগুলো ফিল করছে এবং তারা কিছুটা হলো ডেলিভারি দিচ্ছে তাদের আচার আচরণে,
তাদের এজেন্ডার মধ্যে, তাদের কর্মসূচির মধ্যে কিছুটা এই ভাব তো লক্ষ্য করা যাচ্ছে। জি, তো মোকাররম ভাইয়ের থেকে আমরা যেটা শুনলাম, উনি মোটামুটি পজিটিভ রাজনৈতিক দলগুলোর আচরণে, এবং এখানে উনি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছেন যে মানুষের কথা বলার স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতাকে। তো রিয়াজ ভাই, আপনার কাছে প্রায়োরিটির লিস্টটা কোন দিকে আসলে? শুধুমাত্র কথা বলার স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, নাকি রাজনৈতিক কালচার, আগের সেই পুরনো রাজনৈতিক কর্মকাণ্ডগুলাই আবার ফিরে আসা, সেইগুলো কিনা? না, এটা তো বিরাট প্রশ্ন আসলে। প্রথম প্রশ্নটা দিয়ে শুরু করি যে আসলে আমাদের যেই তিনটা দলের পারফরমেন্সের কথা বা দলগুলোর রাজনীতির 5ই আগস্টের পরবর্তী, তো আমার মনে হয় আমরা যদি একটু ফিরে যাই, 5ই আগস্টের পরে আমাদের মূল আকাঙ্ক্ষা ছিল, যে কথাটা বারবার বলা হচ্ছিল সেটা ছিল পুরনো বন্দোবস্ত থাকবে না। তো পুরনো বন্দোবস্তের সংস্কার, তো এইটা শুধুমাত্র কি বন্দোবস্ত কাগজে কলমে কিছু না, এটা হচ্ছে ওভারঅল আমাদের কালচার, আমাদের মানে কাজ। তো এর মধ্যে আমরা যদি একেবারে মাঠের কালচার দেখি, মানুষজনের প্রত্যাশা ছিল যে আগে যেরকম মাসল পাওয়ার পলিটিক্স চলতো, মানুষজনকে ভয়ভীতি দেখানো, ফ্যাসিস্ট আচরণ, অথবা মানে রাস্তাঘাট বাজারে চাঁদাবাজি, এগুলো থাকবে না। মারামারি, পাওয়ার পলিটিক্স, এগুলো থাকবে না। এবং একক ব্যক্তির অনেক বেশি প্রভাব ক্ষমতায় বাংলাদেশের সংবিধানে থাকবে না। এই জন্য আমরা বারবার দেখছি যে আমাদের কথা উঠছে যে সংস্কার, সংবিধান পরিবর্তন করা, এবং আমাদের এই যে ফ্যাসিস্ট হতে সহায়তাকারী যে সংবিধান, এটাকে চেঞ্জ করার কথা, এগুলো প্রত্যাশা ছিল মানুষের। এইটা ছিল একটা কাগজে কলমে পরিবর্তন, প্লাস একই সাথে যেন আমাদের কালচারাল চেঞ্জ আসে, আমাদের রাজনৈতিক দলগুলোর আচরণে পরিবর্তন আসে, এবং ক্ষমতায় আসার পরবর্তীতে যে সারা জীবনের জন্য ক্ষমতাসীন মনে না করা, এই ধরনের কিছু চেঞ্জ, এটা ছিল আমাদের জনপ্রত্যাশা। তো সেটা কতটুকু হয়েছে, এটা তো মানে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করা থেকে নিয়ে এই পর্যন্ত আমরা যা দেখলাম, তো এখানে আসলে পুরোপুরি জনগণের প্রত্যাশা পুরোপুরি না মিটলেও জুলাই সনদটা একটা ভালো অগ্রগতি ছিল, আমি যদি এইভাবে দেখি ইন্টারিমের পক্ষ থেকে। কিন্তু সব দল কিন্তু সেটাকে সমানভাবে স্বাগত জানায় নাই। তো আমার মনে হয় মানে আসন্ন নির্বাচনে জনগণ এগুলোও মাথায় রাখবে, যে কারা আসলে পরিবর্তনের পক্ষে চায় এবং কারা পরিবর্তন চায় না। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস আমার মনে হয় সবগুলো রাজনৈতিক দলের মানে নোটিস করা উচিত, যে আসলে জনপ্রত্যাশা যেটা, যে আমাদের মানে আগের পলিটিক্স পুরনো বন্দোবস্ত থেকে আমরা নতুন একটা চেঞ্জের দিকে যাব। তো এই জায়গাগুলো আমার মনে হয় আমরা চাই নাই। তারপর আমরা চাই নাই যে দলীয় অন্তর্কোন্দল দেখবো আমরা, যে আমাদের নির্বাচনে আসন দেখা যায় যে মনোনয়ন ঘোষণা করলেই নিজ দলের ভিতরে মারামারি শুরু হয়ে যেত। এটা একটা পুরানা কালচার। একজন আরেকজনকে মানে এক দলের একজন মনোনয়ন প্রত্যাশীর সমর্থক আরেকজনকে মেরে ফেলতেছে, হ্যাঁ, আরেকজনকে হুমকি দিচ্ছে, মানে তারপর শক্তি প্রদর্শন হচ্ছে। এগুলো মানুষ চায় নাই দেখতে। আর আসন নিয়ে কামড়াকামড়ি, চাঁদাবাজি, এগুলো চায় নাই মানুষ। তো এবং আরেকটা জিনিস পরিবর্তন যেটা মানুষ চায় না, সেটা হচ্ছে যে কোনো ধরনের ইঞ্জিনিয়ার্ড ইলেকশন হোক। মানুষ আসলে একটা ফেয়ার ইলেকশন চায়, এবং যেটা প্রমাণ আমরা কিন্তু ছাত্র সংসদ ইলেকশন গুলোতে এইভাবে দেখছি, যে ভোটের রেজাল্টের দিকে আমি যাচ্ছি না এই মুহূর্তে, বাট যেটা হয়েছে যে সাধারণ ছাত্রছাত্রীরা রাত জেগে তারা পাহারা দিছে যে না কোনোভাবে রেজাল্ট যেন কেউ চেঞ্জ করতে না পারে। অর্থাৎ ইঞ্জিনিয়ার্ড ইলেকশন হোক, এটা আসলে মানুষ চায় না। মানুষ শুধু ভোট দিতেই চায় না, তার ভোটটাকে প্রোটেক্টও করতে চায় আর কি। তো এই চেঞ্জগুলো আমার মনে হয় জনপরিসরে হয়েছে। এখন রাজনৈতিক দলগুলো এই প্রত্যাশাগুলোকে কতটুকু ধারণ করতে পারবে, এইটার উপর অনেক কিছু, তাদের পারফরমেন্স, তাদের রেজাল্ট, এন্ড রেজাল্ট, অনেক কিছু আমার মনে হয় ডিপেন্ড করবে আর কি। এবং আরেকটা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করা প্রবল ভাবে, সেটা শুধুমাত্র লিপ সার্ভিস না, আসলে এই কাজে। এটা নিয়ে আমি একটু ডিটেইলস প্রশ্নে আসবো, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী মনোভাবটা নিয়ে। এখন আমি মোকাররম ভাইয়ের কাছে জানতে চাই যে আমার এক্স্যাক্টলি পরবর্তী প্রশ্নটা এটাই ছিল, যে ছাত্র সংসদ যে নির্বাচনটা হয়ে গেল বাংলাদেশে, এবং বড় বড় 4টা বিশ্ববিদ্যালয়ে আমরা একটা কমন প্যাটার্ন দেখতে পেলাম স্টুডেন্টদের ভোটিং এর ক্ষেত্রে। এখন আপনার কি মনে হয় যে ছাত্র সংসদ নির্বাচনগুলো জাতীয় নির্বাচনে কোনো গুরুত্বপূর্ণ প্রভাব রাখবে কি রাখবে না, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে, এই কমন প্যাটার্নটার পেছনে আপনি কি কারণ মনে করেন? মানে আপনি যদিও বিদেশে থাকেন, কিন্তু আপনি বাংলাদেশের রাজনীতি নিয়মিতভাবে ফলো করেন এবং আপনি আপনার মতামত শেয়ার করেন, তো আপনার একটা ওপিনিয়ন আছে, তো আমি সেটা জানতে চাচ্ছিলাম। যারা বলতেছে যে এটার প্রভাব পড়বে না, ছাত্র সংসদ ইলেকশনের প্রভাব পড়বে না, তারা তো একটা বাস্তবতা, একটা বড় বাস্তবতা অস্বীকার করছে। সেটা কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 38-39 হাজার স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, ভোট দিয়েছে, এরা কি শুধু ঢাকা শহরের? এরা তো 64টা জেলা থেকে আসছে।
তো অটোমেটিক এরা তো ওই এলাকার বাসিন্দা, তাদের ফ্যামিলি আছে, তাই না? তো এরা মোটামুটি গোটা বাংলাদেশের প্রতিনিধিত্ব করতেছে। তো এখান থেকে বোঝা যায় অটোমেটিক একটা প্রভাব পড়বে এটা। দ্বিতীয় হচ্ছে ডাকসু বিশেষ করে বা মোটামুটি বাকি ছাত্র সংসদগুলো, এগুলো এই ফেসিবাদের পরে প্রথম ইলেকশন, মানে নির্বাচন, হোয়াটএভার ইটস ছাত্র সংসদ ইলেকশন হোক আর শিক্ষক সংসদ ইলেকশন, এখানে আমি স্বাচ্ছন্দ্যে ভোট দিতে যাবো। সকাল আপনারা দেখেছেন জাকসু সবগুলোতে ছেলেমেয়েরা বলছে রাত জেগে আমরা লাইলাতুল ইলেকশন করছি। তার মানে এই যে ইলেকশন, ভোট দেওয়ার যে মানে থ্রিল, ভোট দেওয়ার যে প্রচন্ড আগ্রহ, রাত থেকে জেগে আসি। হ্যাঁ, মেয়েরা হাতে মেহেদি দিয়ে যেমন ঈদের দিনে দেয় সেভাবে দিয়ে তারা ভোট দিতে যাচ্ছে। সকাল 8টায় 200-300 জন মিলে ভোটের লাইন। তো এই ভোটের এই ওভারঅল আগ্রহটা তো পুরো জাতির মধ্যে আছে, বিশেষ করে 38% ইয়াং জেনারেশন যারা কখনোই ভোট দেয়নি। 17 বছরও তো আসলে সত্যিকার অর্থে কোনো ভোট হয়নি। তো যার বয়স এখন 34, সে তো আসলে ভোট দেয়নি, মানে 18 বছরও অনেকে ভোট দেয়নি। তার মানে 35 থেকে 36 পর্যন্ত যদি ন্যাশনাল ডেমোগ্রাফি দেখেন তাহলে জনসংখ্যা 30%, 34%, সরি 37 or 38%। তার মানে এই জনসংখ্যা এবং পুরো বাংলাদেশ ভোট দেওয়ার জন্য উৎকৃষ্ট। তো জাকসুকে তারা নিয়েছে তাদের আগ্রহটা যে ভোটের কারণে, হ্যাঁ, যে আমরা ফ্রিলি ভোট দিতে পারছি সেটা তারা দেখতেছে, ফেসবুক লাইভ দেখতেছে, সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখতেছে, এই জিনিসটাকে তারা উপভোগ করছে। সো এটা তো অটোমেটিক একটা প্রভাব পড়বে। কি প্রভাব পড়বে? আমি পলিটিক্যাল চিন্তা করছি না, তারা জামাতকে কত ভোট দেবে, বিএনপি কত দেবে সেটা না, বাট ভোট দেওয়ার যে আগ্রহ, হ্যাঁ, সবাই যে মানে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহী, এই কালচারটা তো প্রভাব পড়বে। মানে দেখা যাচ্ছে এটার কারণেই 80% বা 90%। এর ফলে যেটা হবে যে ভোটের পার্সেন্টেজ যদি 80 হয়ে যায়, তাহলে এখন যে ফেসিবাদীরা যে ন্যারেটিভ তৈরি করছে, অমুক না থাকলে ভোট হবে না, অমুক না থাকলে ইনক্লুসিভ ইলেকশন হবে না, এই ন্যারেটিভও হাওয়া হয়ে যাবে। ঠিক আছে, ডাকসু এই কাজ, মানে জাকসু এই কালচারটা তৈরি করতে পারছে যে ওই ফেসিবাদীরা তাদের দোষরা না থাকলেও বাংলাদেশে 80% ভোট হবে আর কি, আর ভোট হলে এরা চলে যাবে। সো এটা এই প্রভাবটা পড়বে। একটা হচ্ছে পলিটিক্যাল মানে রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে প্রভাব পড়বে, সাথে সাথে ভোট দেওয়ার কালচার, মানুষের আগ্রহ, এই যে ওভারঅল জিনিসটা যে মেন্টালিটি তৈরি হয়েছে, এটা একটা প্রভাব পড়বে। রিয়াজ ভাই, আপনার কাছে আমি যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে এই ছাত্র সংসদ নির্বাচনের একটা উল্লেখযোগ্য পার্ট আমরা দেখেছি যে ফলাফলটা মেনে নিতে না পারার একটা প্রবণতা। ফলাফল যখন আমার পক্ষে আসলো না, অনেককেই দেখেছি এটার এগেনস্টে একটা বড় রিয়েক্ট করতে, এবং এখনো ডাকসুর ইলেকশনকে অনেকে নীলক্ষেতের ইলেকশন বা বিভিন্ন নামে ডাকে। তো এইরকম কি আমরা জাতীয় নির্বাচনে এরকম আমরা ইফেক্ট দেখতে পারবো কিনা? আর ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু একটা বদ্ধ এরিয়া, মানে ওপেন স্পেস না, তো এটাকে আসলে নিরাপত্তা এনশিওর করা মোটামুটি সহজ ছিল। তো ন্যাশনাল ইলেকশনের তো হাজার হাজার কেন্দ্র, সেক্ষেত্রে নিরাপত্তা নিয়ে কেমন কনসার্ন হতে পারে আপনি মনে হয়? আমার মনে হয় ডাকসুতে ফলাফল মেনে না নেওয়ার পিছনে প্রথমত মোটা দাগে যদি বলি, আমাদের দেশের একটা কালচারই এটা অনেক দিন থেকে, প্রায় 53-54 বছর আমরা দেখছি যে নির্বাচনে মোটামুটি ফলাফল এমনি তো আমাদের দেশে রিগড হয়, ডিপ স্টেটের প্রভাব আছে, এগুলো সবই ট্রু, বাট এট দ্য সেম টাইম পরাজিত পক্ষ ফেয়ার ইলেকশন হইলেও মেনে নিতে চায় না। এটা একটা আমাদের জাতিগত কালচারাল একটা অভ্যাসের ব্যাপার আছে। এখন ডাকসুতে যেটা মানে আমার মনে হয় তুমি যেটা বললা, এবং আই টোটালি এগ্রি, ঢাকা ইউনিভার্সিটির মতো এরিয়া যেখানে সবাই উচ্চশিক্ষিত এবং সবার হাতে এখন স্মার্টফোন আছে এবং অসংখ্য সিসিটিভি দ্বারা প্রত্যেকটা মোমেন্ট ক্যাপচার ছিল, এইখানে শুধুমাত্র কোথায় ব্যালট মানে করা হয়েছে, প্রিন্ট করা হয়েছে, এইটা দিয়ে প্রমাণ করা যাবে না আনটিল ইউ ক্যান রিয়েলি শো এনি সিসিটিভি ফুটেজ অর এনিথিং ক্রেডিবল, যেখানে দেখা যাচ্ছে যে ব্যালট স্টাফিং হইতেছে বা ব্যালট বাক্স নিয়ে যাওয়া হচ্ছে বা মিসকাউন্টিং হচ্ছে। এগুলো সব আমার মনে হয় ফেয়ারলি হয়েছে, এবং এই জন্য ওভারঅল ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু না, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী তো মানে অবশ্যই, এছাড়াও যারা রাজনীতি পর্যবেক্ষণ করেন, বিশ্লেষণ করেন, তারা কেউ ডাকসু নিয়ে মোটা দাগে আসলে প্রশ্ন পরবর্তীতে আর তোলেন নাই ছাত্র সংসদগুলোতে, রাদার দেন তারা বলার চেষ্টা করছেন যে এটার প্রভাব জাতীয় ইলেকশনে পড়বে না। এখন জাতীয় ইলেকশনের ব্যাপারে আমার যেই কনসার্নটা এবং অনেক মানুষের যে কনসার্ন, যে আসলে
সারা দেশে একযোগে ভোট করলে আমরা কতটুকু ধরে রাখতে পারবো এটার ইন্টিগ্রিটি, কাউন্টিং সবকিছু ঠিক থাকবে, মিস প্রসেস হবে না, ইঞ্জিনিয়ারিং হবে না, এইটা ভেরি ডিফিকাল্ট টু সে। কারণ আমাদের আগের 3টা ইলেকশন 17 বছর ধরে ব্যাপক ইঞ্জিনিয়ার একপাক্ষিক হয়েছে। 2008 নিয়েও অনেক প্রশ্ন আছে, তবে 2008-এর তুলনায় এখন টাইম হ্যাজ চেঞ্জড এ লট। এখন সবার হাতে হাতে মোবাইল ফোন, বলতে গেলে সিটিজেন জার্নালিজম ইজ এভরিওয়্যার। সবাই দেখা যায় একেবারে পাড়ার মোড়ের একটা চায়ের দোকানদার, সেও ওই ক্যামেরা দিয়ে একটা কিছু তুলে ফেসবুকে দিয়ে দিলে ভাইরাল হয়ে যাচ্ছে, নিউজ হয়ে যাচ্ছে। সো সিন্ডিকেটেড নিউজ মিডিয়ার যুগ আসলে তো এখন আর নাই, সবার হাতে হাতে মোবাইল, স্মার্টফোন। অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর উচিত হবে যে সবগুলো কেন্দ্রে সিসিটিভি এনশিওর করা। এবং মাঝখানে আমরা দেখলাম সালেউদ্দিন আহমেদ উপদেষ্টা, উনি বললেন যে বডি ক্যাম, যেটা মানে নিরাপত্তার দায়িত্বে যারা থাকবে আইনশৃঙ্খলা বাহিনী, তাদের বডি ক্যাম কেনার জন্য অর্থ ছাড় করবে না। তা আমার মনে হয় আমরা যদি এত স্বচ্ছ ইলেকশনের কথা বলি, এই জাতীয় জিনিসগুলো যেগুলো নির্বাচনী পর্যবেক্ষণের জন্য জরুরি, যে বডি ক্যাম, আইন শৃঙ্খলা রক্ষার জন্য তাদের সিসিটিভি পর্যবেক্ষণ, এগুলার পিছনে টাকা ব্যয় করতেই হবে ফেয়ার ইলেকশন যদি ম্যাটার হয়। আর আরেকটা পয়েন্ট আমি বলে শেষ করতেছি, সেটা হচ্ছে আমরা ডাকসুতে একটা প্যাটার্ন দেখেছি, সেটা হচ্ছে সাধারণ ছাত্রীরা, একেবারে নির্দলীয় যারা কোনো রাজনীতি করে না, তারাও কিন্তু ওই সিনেট ভবন বোধহয় সম্ভবত যেখানে কাউন্টিং হয়, ওখানে এসে সারা রাত বসেছিল। মানে মোকাররম ভাই যেটা বললেন যে একটা উৎসব মুখর পরিবেশ তো ছিলই, সাথে তাদের একটা জিদও ছিল যে আমরা এইটাকে আনফেয়ার হইতে দিব না। সো আমার মনে হয় মানে 17 বছর ধরে এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই, যদি জনগণের মধ্যে এই উচ্ছ্বাস উদ্দীপনাটা এই মাত্রায় পৌঁছানো যায় যে তারাই তাদের ভোটের কাউন্টিং, হোয়াট এভার দ্য রেজাল্ট ইজ, তারা তাদের ভোটের কাউন্টিংটাকে প্রোটেক্ট করবে, যে স্বচ্ছ ভোটে যে জিতবে জিতুক, কিন্তু আমরা কেন্দ্র ছাড়বো না, কেন্দ্র পাহারা দিব, সাধারণ নারী পুরুষ নির্বিশেষে। তাইলে আমার মনে হয় অন্য কোনো প্রসেস, মেকানিজম, ডিপ স্টেট বা অন্য দেশের প্রভাব কোনো কিছু আর কাজ করবে বলে মনে হয় না আর কি। তো আমার জুলাই বিপ্লবের আমরা যদি দেখি যে আমাদের রাজনৈতিক পট পরিবর্তনটা যার মাধ্যমে আসলো, এই জুলাই বিপ্লবে সকল রাজনৈতিক দল, ছাত্র জনতা সবার অংশগ্রহণ থাকলেও সম্মুখ সারিতে আমরা কিছু তরুণ মুখ দেখতে পাই, এবং যারা পরবর্তীতে ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি গঠন করে। তো আমাদের সবার দৃষ্টি আসলে তাদের দিকে ছিল, যে তারা কেমন করে গণ অভ্যুত্থানটাকে নেতৃত্ব দিয়েছেন, তাদের এই দলটা কেমন ভালো পারফর্ম করবে। তো ওভারঅল আমি যতগুলো জরিপ দেখেছি গত 3-4 মাসে, তাদের জনপ্রিয়তা খুব বেশি উপরে না। আমরা যতটুকু এক্সপেক্ট করেছিলাম যে মানুষের অনেক বেশি জনসমর্থন থাকবে, হ্যাঁ, তত বেশি জনসমর্থন আমরা দেখতে পাচ্ছি না। তো আপনার কি মনে হয় মোকাররম ভাই, তাদের এই জনসম্পৃক্ততা না পাবার কারণ কি? আচ্ছা, এইটা এই কোশ্চেনটার সাথে এর আগে তুমি যে কোশ্চেনটা করেছো আমি একটা পার্ট অ্যান্সার দিতে ভুলে গেছি। সেটা হচ্ছে শিবিরের সব ছাত্র সংসদের ইলেকশনে একই ট্রেন্ড কেন? এটার সাথে এনসিপির এই প্রশ্নটা খুবই ওতপ্রোতভাবে জড়িত। প্রথম হচ্ছে ইয়াং জেনারেশন, মানে বিশ্ববিদ্যালয়গুলোতে জুলাইয়ের যে মূল আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা মানুষ অনেক আশঙ্কা করছিল যে 1 বছরের মধ্যে ভুলে যাবে, কিন্তু আসলে ভুলে নাই। তো জুলাইয়ের আকাঙ্ক্ষাটার মধ্যে ছিল এই হলবাজি, কি বলে, হলে ফাও খাওয়া, হ্যাঁ, গণরুম, গেস্ট রুম, তাই না? যার কারণে তো 18 জুলাই ছাত্রলীগকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ে দেওয়া, মানে বিতাড়িত করা হলো। তো এই চেতনাটা, মানে জুলাইয়ের যে মূল স্পিরিটটা, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মোটামুটি 1 বছর পরেও ধরে রাখতে পারছে, এবং তারা দেখেছে যে আলটিমেটলি জুলাইয়ের আকাঙ্ক্ষাটা কারা ধারণ করছে। সেখানে ইউ হ্যাভ টু বি অনেস্ট, ট্রান্সপারেন্ট, প্রো পিপল, প্রো স্টুডেন্ট, রাইট, প্রোঅ্যাক্টিভ, অ্যাকশনিস্ট, নট রিয়াকশনিস্ট। আপনি অন্য দল কি বলতেছে তার পিছনে, মানে অন্য দলের সমালোচনা করেছে, আপনি কি দিবেন, মানে আপনার এজেন্ডা কি? ছাত্ররা এগুলো জানতে চায়। এগুলো হচ্ছে জুলাইয়ের মূল আকাঙ্ক্ষা, যে নতুন কি দিচ্ছে। তো এই দলগুলো বা শিবির বাদে অন্যান্য সংগঠনগুলো মোটা দাগে তারা প্রো স্টুডেন্ট পলিসি নিতে ব্যর্থ হয়েছে, এবং যখন তারা ইলেকশন যত কাছাকাছি আসছে, তারা সবাই ছাত্র শিবিরকে নিয়ে ব্যস্ত, ছাত্র শিবির ছাত্রদের নিয়ে ব্যস্ত। সো অটোমেটিকলি ছাত্ররা বুঝতে যে আসলেই এরা, মানে ইলেকশন হারার আগেই এরা ধরে নিচ্ছে যে আমরা হেরে যাচ্ছি, নাহলে ছাত্র শিবির তো অ্যাটাক করার কথা না। এখানে তো মূল আপনার
পণ্যকে, ছাত্ররা, তো ছাত্রকে কনভিন্স করার আপনার চেষ্টা করতে হবে। ছাত্র শিবির কিছু করতেছে, এটা করলে ছাত্র শিবির রাজাকার হয়ে গেছে, পাকিস্তানি হয়ে গেছে, তো সেটা ছাত্ররা দেখবে, এটা নিয়ে অন্য দলের তো টেনশন হওয়ার কোনো কারণ নেই। এটা একটা কারণ। সেকেন্ড কারণ হচ্ছে যে আপনার এনসিপির কথা বলছেন, যে এখন এনসিপি ছাত্র সংগঠন ছিল, কিন্তু তারা দেখলো বাস্তবে মিডিয়া আসুক আর না আসুক, তারা তো জানে যে হলে থাকে সে জানে যে আমার হলমেট সে বাকশাসের বা ছাত্র শক্তির নেতা ছিল। এখন দেখা গেছে যে হঠাৎ করে তার লাইফ স্টাইলের একটা পরিবর্তন আসছে। এই পরিবর্তন কোথায়? আমি 25 বছর থেকে জব করেও ওয়েস্টার্ন কান্ট্রিতে প্রফেসর হয়ে আমি একটা আইফোন বা বড় দামের ফোন নিতে 3 বার চিন্তা করি। বাংলাদেশে এদের ফোন আসে কোথা থেকে, রাইট? সো এইটা যখন তারা চিন্তা করো, তখন নিশ্চয়ই এরা ওই দে আর গোয়িং টু বি সেম ছাত্রলীগ অর আদার ক্যাডার বেস অর্গানাইজেশন যারা সামহাউ মানি নিয়ে আসছে। এটা ইউনিভার্সিটির আলটিমেটলি ছাত্রদের কাছে প্রভাব পড়ছে যে জুলাইয়ের চেতনা আলটিমেটলি শিবিরই লালন করে। সেটা হচ্ছে অনেস্টি, ট্রান্সপারেন্সি, প্রোঅ্যাক্টিভ। সো স্বাভাবিকভাবেই তারা শিবিরকে দিয়েছে। এটা ইউনিভার্সিটির ক্ষেত্রে হয়েছে। আর এনসিপির ক্ষেত্রে একই ঘটনা, যে এনসিপির স্টুডেন্টরা অফকোর্স তারা ভ্যানগার্ড ছিল, তারা সবাই পোস্টার বয় ছিল, কিন্তু যারা তারা মাঠে গেছে, মাঠে পলিটিক্স রাজনীতি করতে গেছে, এরা মোটামুটি ওই বসুন্ধরা গ্রুপ বা বিভিন্ন বড় বড় শিল্প প্রতিষ্ঠানের কাছে মোটামুটি সোল্ড আউট হয়ে গেছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তারা দেখছে যে এরাও আসলে ক্ষমতা পেলে মোটামুটি যেই লাউ সে কদু, এই পারসেপশনটা ডেভেলপ করছে গ্রাসরুট পর্যায়ে। তারা অন্য দলের মতো হয়তো চাঁদাবাজি করেনি, কিন্তু লাইফ স্টাইলের চেঞ্জ আসছে, রাইট? এইটা আমরা ন্যাশনাল মানে মিডিয়াতে দেখতেছি, লাইভে দেখতেছি, সোশ্যাল মিডিয়াতে দেখতেছি যে তাদের লাইফ স্টাইলে পরিবর্তন আসছে। 1 বছরের একটা ছেলের কি হলো, মানে সে 1 বছরের মধ্যে, তাই না? মানে আপনি এনসিপি যে পোস্টার বয়গুলো বলতেছেন বা জুলাই আগুনের মানে জুলাই আন্দোলনে যদি ছেলেগুলোর দিকে তাকান, নেতা ছিল যারা, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স থেকে আরম্ভ করে কাপড় চোপড় থেকে সবকিছু চেঞ্জ হয়ে গেছে। এই 1 বছরের টাকা কোথেকে আসে? 1% কি টাকা আকাশ থেকে আসে? যে ছেলের হাতে নর্মাল ফোন ছিল নোকিয়া, সে এখন আইফোন লেটেস্ট নিচ্ছে? নো, দের ইজ নো ওয়ে। সো সামহাউ তারা কম্প্রোমাইজ করছে। আমি বলতেছি না সবাই ইলিগালি টাকা করছে, কিন্তু তারা এক বিজনেসম্যানদের সাথে ডিল করছে, ওকে ফাইন, আপনি আমার গাড়ি ইউজ করেন, আপনি আমার এটা নেন, আপনার সামাজিক কাজের আমি ফান্ডিং করতেছি, এভাবে আসছে টাকা। সো জনগণের মাঝে এই পারসেপশন ডেভেলপ করছে যে এনসিপি উইল নট carry out the July agenda, July Republic agenda in practice. They can't. তো আমাদের আমি মোকাররম ভাইয়ের সাথে আরেকটা পয়েন্ট একটু অ্যাড করতে চাই এখানে, সেটা হচ্ছে ছাত্র সংসদ ইলেকশনের আগে মানে এনসিপি এবং শিবির নিয়ে যে কথাটা উনি বললেন, এখানে যদি আমরা দেখি যে গত ছাত্র সংসদ ইলেকশন গুলো হইলো কবে, 2 মাস আগে। রিয়াজের কাছে যাওয়ার আগে আমি সরি, একটা বড় এক্সাম্পল হচ্ছে জিতু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জিতু কিন্তু ছাত্র শিবিরের না, কিন্তু সে তার বিরুদ্ধে এলিগেশন নাই, সে কোনো জায়গায় চাঁদাবাজি করছে বা টাকা নিয়ে সে ইয়া হয়ে গেছে, তার লাইফ স্টাইল চেঞ্জ হয়নি, জিতুকে ঠিকই ছাত্ররা বেছে নিয়েছে। আবার রাজশাহী বিশ্ববিদ্যালয় আম্মার, সে কিন্তু ছাত্র শিবির না, সে কিন্তু ওই পোস্টার বয়দের একজন, তাকেও কিন্তু ছাত্ররা ইলেক্ট করছে। তার মানে হচ্ছে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন যে মেয়েটা, ওর নাম কি ভুলে গেছি, যে না যাকে মানে রক্তাক্ত করেছিল, তাকে কিন্তু ছাত্ররা ইয়ে করছে। আপনি বাকি 2 জন শিবিরের বাইরে যারা করছে সবাই কিন্তু জুলাই অ্যাক্টিভ ছিল। হ্যাঁ, তন্নিকে কিন্তু ইলেক্ট করছে ছাত্র শিবিরের, সেও তো তার কেরিয়ার ভালো ছিল, সে কিন্তু ইলেক্ট হতে পারেনি, রাইট? তারপরে রাফিদা বলেন বা আরো যারা জুবায়ের, এরা কিন্তু সবাই জুলাই বিপ্লবে অ্যাক্টিভ ছিল। সামহাউ স্টুডেন্টরা বুঝতে পারছে যে এরা জুলাই বিপ্লবের যোদ্ধা, যারা তাদের লাইফস্টাইল, তাদের যে আয় ব্যয় মোটামুটি কনসিস্টেন্ট রাখতে পারছে। দিস ইজ ভেরি সিম্পল। তারা দেখছে ওকে ছাত্র শিবিরের চেয়ে এর কন্ট্রিবিউশন বেশি আছে, লেট দেম ইলেক্ট হিম। ওকে, সো দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজন, লেট হিম ইলেক্ট। ওকে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট মোকাররম ভাইকে, থ্যাঙ্কস ফর দ্যাট। না, আমি বলছিলাম যে শিবির খুব প্রোঅ্যাক্টিভ ছিল, মানে জুলাই অগাস্ট বিপ্লবের পর থেকে ছাত্র সংসদ ইলেকশন গুলো পর্যন্ত এবং স্টিল টুডে
অনেকগুলো বড় বড়, যেমন আমরা রমজানে তাদেরকে ইফতার দিতে দেখছি, আমরা তাদেরকে কিছু সোশ্যাল ওয়েলফেয়ার কাজ, পানির ফিল্টার করতে দেখছি, আমরা দেখা হলো যে তারা সায়েন্স ফেস্ট করছে সোহরাওয়ার্দী উদ্যানে, আমরা দেখলাম তারা রোবোটিক ফেস্ট করতেছে, আমরা দেখলাম যে তারা জুলাই সচিত্র চিত্র প্রদর্শনী করতেছে জাতীয় জাদুঘরে, তারপরে তারা জুলাই 36 এক্সপ্রেস একটা অনুষ্ঠান করলো, বিভিন্ন কালচারাল অনুষ্ঠান তারা করলো। এই জিনিসগুলো ছাত্রছাত্রীদেরকে এঙ্গেজ করছে, তারা দেখছে যে না এরা তো প্রোঅ্যাক্টিভ, এবং ফলে তাদের ব্যাপারে যে মিথ বা প্রচারণাগুলো ছিল মিডিয়াতে, সেগুলো ছাত্রছাত্রীদের মন থেকে অনেকটা সংশয় দূর হয়ে গেছে যে না তারা তো প্রোঅ্যাক্টিভ কাজ করতেছে। এবং এছাড়া মিট দ্য ব্রিলিয়ান্স, তারা খুব ওপেনলি তাদেরকে ক্রিটিসাইজ করার সুযোগ দিছে। মিট দ্য ব্রিলিয়ান্স প্রোগ্রামে ছাত্রছাত্রীরা এসে শিবিরকে কোয়েশ্চেন করছে, তাদেরকে একবারে সরাসরি তাদের নামে যেসব প্রশ্ন আছে এগুলো তাদের কেন্দ্রীয় সভাপতিকে সরাসরি করেছে। তারপরে লাল বাস অ্যাপ যুগান্ত, মানে আমি তো বলবো যে খুবই চমৎকার একটা উদ্যোগ ছিল। তো এই ধরনের কাজগুলো আমার মনে হয় খুবই মানে ইম্প্যাক্টফুল ছিল ছাত্রছাত্রীদেরকে তাদের ডিসিশন নিতে নেওয়ার ক্ষেত্রে। তো এবং এইটা একটা সিগন্যাল ফর ফিউচার, যে আমরা আগে যে ধরনের পলিটিক্স দেখতাম, সেটা ছাত্র সংসদে হোক বা মানে জাতীয় রাজনীতিতে হোক, যে মানে আপনি জাস্ট কথা বললেন, আপনি চাপাবাজি গলাবাজি করলেন এবং তারপরে দিন শেষে কিছু করলেন না, আমার মনে হয় এখন ওই টাইপের পলিটিক্স করে বেশি দিন সাস্টেন করা ডিফিকাল্ট হবে। ইউ হ্যাভ টু সার্ভ, ইউ হ্যাভ টু শো ইউর ওয়ার্ক বেসিক্যালি। সো আমার মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট। আর জাতীয় রাজনীতিতে প্রভাব নিয়ে একটা পয়েন্ট শুধু বলি, যে 90 সালে ডাকসু ইলেকশনে ছাত্র দলের আমানুল্লাহ আমান নির্বাচিত হয়েছিলেন, এবং হি ওয়াজ এ পোস্টার বয় ফর 91 ইলেকশন বিএনপির। এবং বিএনপি তো কোয়াইট মানে ক্লিয়ার যে 91 ইলেকশনে বিএনপি আন্ডারডগ ছিল আওয়ামী লীগের তুলনায়, কিন্তু সারা দেশে নির্বাচনী প্রচারণায় এবং সব জায়গায় ডাকসুর একটা ইফেক্ট ছিল, এবং আমানুল্লাহ আমানকে ওইভাবে প্রজেক্ট করা হয়েছে সারা দেশে নির্বাচনী গণসংযোগে। এবং সেটার ফলশ্রুতিতে আমরা দেখলাম যে 91 এর নির্বাচনে কিন্তু বিএনপি আনএক্সপেক্টেডলি, বিএনপি নিজেরাও এক্সপেক্ট করে নাই যে তারা জিতবে, আনএক্সপেক্টেডলি দে ওয়ান লাইক দ্য হাইয়ার সিটস ইভেন দেন আওয়ামী লীগ, যারা সবাই ধরেই নিয়েছিল যে এটা গিভেন যে আওয়ামী লীগ জিতবে। তো আমার মনে হয় যে ডাকসুর ইফেক্ট আছে, এবং একই সাথে ডাকসু যেই কারণে ছাত্র শিবির এবং ছাত্র শিবিরের বাইরের যারা জিতলো, যেটা আমার করম ভাই বললো, জিতু বা আম্মার বা তন্নি, হ্যাঁ, তাদের যে ট্রেন্ডটা, অর্থাৎ আপনি লাইফস্টাইলটা ম্যাচ দেখাইতে হবে যে আপনি দুর্নীতি মুক্ত। লাইফস্টাইল একই থাকা মানে কি আপনি দুর্নীতি করেন নাই, সুযোগ নেন নাই, আপনি অপরচুনিস্ট না। আর সেকেন্ড হচ্ছে আপনি সার্ভ করতেছেন কিনা ছাত্রদেরকে, এবং ছাত্রদের ছাত্র কল্যাণমূলক কাজ করছেন কিনা। এই জিনিসগুলো আমাদের কোয়ালিটেটিভ পরিবর্তন আনবে, আমি আশাবাদী যে রাজনীতিতে। তো আমি নেক্সট পয়েন্টে যাওয়ার আগে রিয়াজের এই পয়েন্টের সাথে আমি একটু দ্বিমত পোষণ করব। এই জিনিসটা সবাই সিম্পলিফিকেশন করে যে শিবিরের যেটা বিএনপি বা অন্যরা এটাকে নেগেটিভ অর্থে পোর্ট্রে করে, এটা কিন্তু শিবির বা শিবিরপন্থী লোকদের একটু মানে সহজীকরণের কারণে, অর্থাৎ শিবির ছাত্র কল্যাণমূলক অনেক কাজ করছে এই কারণে ভোট জিতে, ব্যাপারটা এরকম না। টু বি অনেস্ট, মানে শিবির একটা ছিল কি, একটা দানব ছিল। মানে জাতীয় মিডিয়া বা বিগত ফ্যাসিস্ট কি করছে, একটা দানব। তো দানব যখন সরাসরি কারো সামনে আসে, মানে ইন পার্সন দেখতে পারো, ও বাবা এটা ছিল এই দানব, তো সে দেখেছে দানব কিছু ভালো কাজও করতেছে। আপনি চিন্তা করেন আপনার সামনে একটা দানব আসছে, মানে একটা যাকে ডিহিউম্যানাইজেশন করা যেত আর কি, যাকে মেরে ফেলা যেত, হাসাহাসি করা যেত। তো এরকম একটা ভদ্রলোক আসছে আপনার সামনে, আপনার কাছে খুব ভদ্র ব্যবহার করছে, আপনাকে ভালো কিছু সার্ভিস দিচ্ছে, তা আপনার কি হবে? আপনার তো আগ্রহ জানবে, রাইট? আমি এই ঘটনাটা এই জন্যই বলতেছি, শুধুমাত্র শিবির এর চেয়ে কম যদি করতো তার প্রতি ইলেকশনে ভালো করতো। কারণটা হচ্ছে এই দানবটা এখন প্রকাশ্যে এসে ভালো বিহেভ করতেছে, রাইট? সেটা ছাত্র ওই মানে ভালো বিহেভটাও তো ছাত্র বা অন্যান্য সংগঠন করতে পারতেছিল না। আমি বলতেছি যে পানি ফিল্টার দিয়ে ভোট কিনছে, ব্যাপারটা এরকম না। অন্যান্য ছাত্র সংগঠন যদি করতো, মানে হয়তো পানি ফিল্টার দিত, তাহলে হয়তো একটু ভোট বাড়তো, কিন্তু আলটিমেটলি শিবিরের প্রতি একটা বিরাট সাপোর্ট পড়তো। একটা কারণ তো বললাম যে জুলাই বিপ্লব, জুলাই চেতনা, কেউ যদি এই ছাত্র কল্যাণগুলো কমও করতো তারপরে শিবির জিতত। কারণটা হচ্ছে তারা মাপকাঠি মনে করছে যে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাটাকে ধারণ করতেছে, তো সেক্ষেত্রে তারা দেখছে যে শিবির লিডাররাই ধারণ করতেছে, রাইট? এনসিপি বা বাকশাস বা ছাত্র শক্তি তারা পায়নি, যাদেরকে পাচ্ছে তাদেরকে জিতাইছে। তো এটা আমার কি ইয়া করছে, ছাত্র কল্যাণমূলক কাজ করছে, জিতু কি করছে? নো, দ্যাটস নট দ্য কেস। কিন্তু সে জুলাই চেতনা ধারণ করছে, জুলাই আকাঙ্ক্ষাটা ধারণ করছে। সো আমার কাছে মনে হচ্ছে যে সরলীকরণ এটা করা যাবে না যে শিবির অনেক ছাত্র কল্যাণমূলক কাজ করছে। এটা হচ্ছে যে মানে তাদেরকে যেভাবে পোর্ট্রে করা হয়েছে আসলে তারা এরকম না, বাস্তবে দেখছে তার ঠিক অপোজিট। এটা
এবং বিশেষ করে এই প্রসঙ্গটা আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, এখানে শিবিরের ভোট খুবই কম। আমি যতটুকু ছাত্র সংগঠনদেরকে, শিবির কি বলল, ছাত্র সংগঠন জানি, মানে অ্যাক্টিভলি শিবির বলতে, শিবিরের প্যানেল ভোট বলতে খুবই কম, এবং শিবিরও হয়তো জানতো না যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়তে জিতবে। কিন্তু দের ইজ নো অল্টারনেটিভ, মানে অল্টারনেটিভ যারা আছে তারা আইদার করাপ্টেড অর ভালো মানুষ হিসেবে ছাত্ররা মনে করেনি। তো সেক্ষেত্রে শিবির ইজ দ্য অনলি অল্টারনেটিভ। রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়ের ব্যাপারটা এরকম একটু ডিফারেন্ট, কারণ তারা ছাত্র সংগঠন হিসেবে অ্যাক্টিভ। সো এখানে আসলে অন্যরা খুব একটা ভালো করতে পারবে যদি ইভেন আপনার সোশ্যাল ওয়ার্ক নাও করতো। আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ওই অর্থে বা অন্যান্য জায়গায় একটু কম সোশ্যাল ওয়ার্ক করছে, তারপরও তারা ল্যান্ডস্লাইড ভিক্টরি করছে, কারণ সংগঠন হিসেবে তারা শক্তিশালী। সো অন্যরা এই সার্ভিসটা, ফর এক্সাম্পল আপনি অনেক জায়গায় বলছি স্টুডেন্টরা যে শিবির 7 বার আসছে, একজন ভোটারের কাছে 7 বার আসছে আর একজন একবার গেছে। তো আপনি মানে বাদ দিলাম, সোশ্যাল ওয়ার্ক বাদ দিলাম, আপনি একজন 7 বার আসছে, তার রিচিং ক্যাপাসিটি, তার প্রোপাগান্ডা ক্যাপাসিটি সম্পর্কে তো আপনার ধারণা হয়ে গেছে, তাহলে তাকে জিতালে আপনার সার্ভিসটাও সে ভালোভাবে দেবে, এই পারসেপশনটা ডেভেলপ করছে, রাইট? তো আমাদের ডাকসুর বা ছাত্র সংসদ ইলেকশন গুলা পর্ব যদি শেষ করে আমরা এখন জাতীয় নির্বাচনের দিকে আসি, যে আমাদের জাতীয় নির্বাচনগুলো আমরা 2008 সাল পর্যন্ত যদি আমরা ফেয়ার ইলেকশন ধরি, সবসময় একটা বাইনারির মধ্যে ছিল, আইদার আওয়ামী লীগ অর বিএনপি। আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের ভাবাপন্ন কিছু দল, বিএনপির সাথে সমমনা কিছু দল। এখন 2026 সালে অনুষ্ঠিত যে নির্বাচন, সেখানে বাইনারিটা আবার চেঞ্জ হয়ে গেছে। এইখানের মূল লড়াইটা হতে যাচ্ছে বিএনপি অথবা জামায়াতের মধ্যে, যারা আবার পূর্বে একই সাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছিল। তো বিএনপি এমন একটি রাজনৈতিক দল যারা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল নিঃসন্দেহে, এবং তাদের পূর্বে সরকার চালানোর একটা সক্ষমতাও ছিল, তারা দেখিয়েছে সরকার কিভাবে চালাতে হয়, তাদের সেই আইডিয়াটা আছে। এখন জনগণের মাঝে জামাত নিয়ে একটা আগ্রহ তৈরি হয়েছে। রিয়াজ ভাই কাছে জানতে যাবো, এই আগ্রহটা তৈরি হওয়ার কারণ কি? আসলে মানুষ বিএনপি কেও যেমন চায়, কিন্তু আগে জামাতকে আমি ভোট দিব এরকম সরাসরি খুব বেশি মানুষ বলতো না। এখন নিউট্রাল মানুষ রাস্তাঘাটেও বলছে যে দাঁড়িপাল্লায় ভোট দিব, এমন পার্সপেক্টিভ তৈরি হওয়ার কারণ কি বলে? আচ্ছা, এক নাম্বার হচ্ছে যে মানে বাইনারির মধ্যে জুলাই বিপ্লবের পরবর্তীতে আমাদের যে দ্বিদলীয় রাজনীতি বাইনারি, এটার মধ্যে তো এখন বিএনপি এবং জামাত, আপনি যখন বাইনারির মধ্যে থাকবেন তখন জনগণ আপনাকে নিয়ে আগ্রহ থাকবে বেশি, এটা হচ্ছে একটা স্বাভাবিক কারণ আর কি। কিন্তু আমি দেখতে চাই, আমি আরো কয়েকটা কারণ বলতে চাই, সেটা হচ্ছে আমাদের এই বাইনারির মধ্যে এখন যদি দুইটা অপশন ধরি আসন্ন নির্বাচনে, যে বিএনপি এবং জামাত মূলত এরা প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হচ্ছে। তো এর মধ্যে বিএনপির যেটা আমরা কয়েকটা পয়েন্ট আমি উল্লেখ করতে চাই, যেই কারণে পাবলিক পারসেপশনে আপনার এটা একটা পাল্লার মতো বা পুলির মতো, আপনি একটা সাইড যখন হালকা হয়ে যাবে আর একটা সাইড ভারী হবে। তো আমি যদি বিএনপির দেখি, যে শহীদ জিয়ার বিএনপির যেই চেতনাটা ছিল এবং উনি যেই অবস্থায় মানে 75-এর 7ই নভেম্বর হইলো, এইটার সাথে 2024-এর অগাস্ট বিপ্লবের সাথে অনেকটা মিল আছে। মিল এই জন্য, যদিও 2024-এর বিপ্লবটা আরো বড় ছিল আমার মতে, কিন্তু 75-এও কিন্তু রাষ্ট্রপ্রধান শূন্য হয়ে গেছে, এবং তার পরবর্তীতে বিভিন্ন ঘটনা প্রবাহ, ঐতিহাসিক ঘটনা প্রবাহ, সাংবিধানিক বিভিন্ন শূন্যতা, এর মধ্যে দিয়ে সিপাহী জনতার বিপ্লবের মধ্যে উনি আসলেন, এবং আসার পরে উনি সংবিধানের অনেক মৌলিক পরিবর্তন করলেন। সেটা কি, যে আমাদের মানে 72-এর সংবিধানে যেই মূলনীতিগুলো ছিল ওগুলোকে, যেমন সমাজতন্ত্রকে উনি ব্যাখ্যা দিলেন কি, যে সামাজিক সাম্য, সামাজিক ন্যায় বিচার। তো সমাজতন্ত্র আমাদের দেশে আসলো কোত্থেকে? সমাজতন্ত্র 70-এর নির্বাচনের কোনো ম্যান্ডেট ছিল না, 71-এর পর 72-এ হঠাৎ করে চলে আসলো। এই জন্য অভিযোগ করা হয় যে এটা ভারত থেকে মানে সরবরাহকৃত সংবিধান কিনা। আমাদের 71-এর মানে মুক্তিযুদ্ধের যেই দলিল পত্র, ঘোষণাপত্র, সেইটাতে ছিল সাম্য, সামাজিক সুবিচার, এই কথাগুলো, যেটা এখন জুলাই ঘোষণাপত্রে নিয়ে আসা হয়েছে। কিন্তু 72-এর সংবিধানে কিন্তু ছিল ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, এই জাতীয় কথাগুলা। সো ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, এগুলো 70-এর নির্বাচনে আওয়ামী লীগের ম্যান্ডেট ছিল না, এগুলো আসলো কোত্থেকে? তো একটা প্রবল পারসেপশন, যেগুলো আসলে ভারতের প্রভাবে আসা হয়েছে। তো এই জিনিসগুলোকে কিন্তু 75-এর পরবর্তীতে সংবিধান থেকে যখন জিয়াউর রহমান এগুলাকে দূর করলেন এবং সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস, বিসমিল্লাহির রহমানির রহিম অ্যাড করলেন, রাষ্ট্রধর্ম ইসলাম করলেন, ওগুলা করার জন্য ওনার একটা মানে ম্যান্ডেট প্রয়োজন ছিল। সেটার জন্য উনি গণভোট করলেন 77 সালের 30 মে।
গণভোটের প্রশ্ন ছিল যে আপনি কি জিয়াউর রহমান কর্তৃক গৃহীত মূলনীতিগুলোর সাথে একমত কিনা, হ্যাঁ বা না। সেই ভোট হইলো, এবং সেই গণভোটের আরো বছরখানেক পরে যে জেনারেল ইলেকশন করলেন উনি। তাহলে গণভোট, তারপর জেনারেল ইলেকশন। এখন কিন্তু জুলাই সনদে প্রস্তাবনাটা এরকমই ছিল যে মানে এই কিছু সংস্কার হবে, রাষ্ট্র কাঠামো সংস্কার। তাইলে রাষ্ট্র কাঠামো সংস্কারে কি হবে, যে প্রথমত গণভোট হবে, যে সংস্কারগুলোর সাথে জনগণ একমত কিনা, হ্যাঁ না, হ্যাঁ হলো, তারপরে ওইটার অধীনে নির্বাচন হবে, যেটা 75-এও সেইটাই হয়েছিল। জিয়াউর রহমান সেটাই করছেন, 77-এ গণভোট দিয়ে ওই গণভোটের অধীনে যে 78 সালে নির্বাচন হইলো, বা 78 বা 79, আমি এখন তারিখটা মনে নেই। কিন্তু দেখা গেল বর্তমান বিএনপি ঠিক ওই পয়েন্ট থেকে সরে যেয়ে তারা ওইটা মানে জিয়াউর রহমান যে গণভোট করছেন এটা বলতেই তারা লজ্জা পায় এখন, অথচ রাষ্ট্রের মৌলিক কাঠামো। তাহলে বিএনপিকে ধারণা করা হচ্ছে যে শহীদ জিয়ার যে ট্র্যাক, এটা থেকে তারা সরে গেছে। অথবা খালেদা জিয়ার আমলে আমরা যদি জোট সরকারের মানে জোট সরকার যখন হয়েছে, 4 দলীয় জোট, খালেদা জিয়ার যে রেটরিক গুলো ছিল, ভারত বিরোধী, আধিপত্যবাদ বিরোধী অবস্থান ছিল, এবং কখনো আওয়ামী লীগের যেই মানে বয়ান, মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে একটা চেতনা ব্যবসা এবং বিরোধী দলকে মুক্তিযুদ্ধের চেতনার ফিল্টার দিয়ে দমন করা, এই কাজ কখনো খালেদা জিয়া করে না, যেটা বর্তমান বিএনপি নেতাদের মধ্যে দেখা যাচ্ছে। তো পারসেপশনটা বিএনপির ব্যাপারে নেগেটিভিটি ওইখান থেকে আসে, যে তারা আসলে শহীদ জিয়ার বিএনপি থেকে সরে গেছে, খালেদা জিয়ার বিএনপি থেকে সরে গেছে, এবং তারা 72-এর সংবিধানকে রক্ষা করার জন্য মরিয়া, ঠিক যেমন ভাবে আওয়ামী লীগ এটাকে রক্ষা করতে চাইতো। এই ধরনের কারণে একটা পাবলিক পারসেপশন জেনারেট হয়েছে যে তারা হচ্ছে সংস্কারের বিরুদ্ধে। এটা হলো এক। দ্বিতীয় হইলো মাঠে ময়দানে তাদের যে কাজকর্মগুলো, যেমন দলীয় অন্তর্কোন্দল সহ নিজ দলের লোকদেরকে মারামারি, সেটা আমরা জুলাই পর থেকে এই পর্যন্ত প্রায় 250 মনে হয় তারা নিজের দলের ভিতরেই মারামারি করছে। তো জনগণের তখন স্বাভাবিকভাবে একটা ভীতি তৈরি হয় যে তারা নিজের দলের মধ্যে যদি পাওয়ার স্ট্রাগল থেকে একজন একজনকে মেরে ফেলে, তাহলে আমি দলের বাহিরের যে সে ক্ষমতা আসলে আমাকে কিভাবে ট্রিট করবে। তো এইটা হচ্ছে সেকেন্ড। এবং আমরা তার ধারাবাহিকতায় দেখতেছি যে আসন নিয়ে কামড়াকামড়ি শুরু হয়েছে। দেখা যাচ্ছে একটা মানে সিটে অনেক ক্যান্ডিডেট, এবং এই ক্যান্ডিডেটরা একজন একজনকে, শুধুমাত্র ক্যান্ডিডেট হইলে কোনো সমস্যা ছিল না, যে প্রতিযোগিতা, ওকে ফাইন, ডেমোক্রেসিতে প্রতিযোগিতা থাকতেই পারে, কিন্তু ওইটা নিয়ে মারাত্মক মারামারি হয়ে যাইতেছে, বিভিন্ন জায়গায় মারামারি থেকে খুনাখুনিও হয়ে গেছে। তো এইগুলো হচ্ছে যে অন ওয়ান সাইড, এবং একই সাথে আওয়ামী লীগের যে রেখে যাওয়া সিন্ডিকেটের চাঁদাবাজির যে ইকোসিস্টেম ছিল, সেটা পুরোপুরি টেক ওভার করছে হচ্ছে বিএনপি, এরকম একটা পাবলিক পারসেপশন, এবং দ্যাট ইজ হোয়াট ইজ হ্যাপেনিং। এবং অনেকে বলছেন, যারা মানে বিভিন্ন এলাকায় স্থানীয়দেরকে জিজ্ঞেস করলে, যে আগে তারা যে চাঁদাটা দিতে হইতো তার 2-3 গুণ বেশি দিতে হচ্ছে। যেমন এক জায়গায় আমি নিজের অভিজ্ঞতা থেকে আমি জানি যে কেউ হচ্ছে যে আওয়ামী লীগ আমলে 800-900 টাকা চাঁদা দিতে এখন 1700-1800 দিতে হয়। কেন? কারণ আগের যে সেট আপ ওইটা তো আছেই, সাথে নতুন যারা তাদের ভাগ আছে, তারপর কলকাতায় পালায় যাওয়া আওয়ামী লীগের নেতারা তারা একটা ভাগ পায়, এবং আওয়ামী লীগকে শেল্টার দেওয়ার একটা মানে ইমেজ তৈরি হয়েছে বিএনপির। অন দ্য কন্ট্রারি, জামাতের ক্ষেত্রে যেটা হয়েছে, যেটা মোকাররম ভাই পার্সিয়ালি কিছুটা বলছেন, যে মিডিয়ার কারণে তাদের একটা মনস্টার ইমেজ ছিল, যারা দানব, এখন দেখা যাচ্ছে তারা যখন বাইরে আসতেছে, জামাতের আমিরকে দেখা যাচ্ছে উনি বন্যার মধ্যে পানিতে হেঁটে ত্রাণ নিয়ে যাইতেছেন, ত্রাণ নিয়ে আবার বলতেছেন এটাকে ত্রাণ বলবো না, এটা আসলে গিফট, ভাইয়ের বাসায়, বোনের বাসায় ভাই বেড়াইতে আসছে, যে ইমেজটা চেঞ্জ হয়েছে পাবলিকের মধ্যে। তারপর দেখা যাচ্ছে তাদের যে অর্থনীতি, মানে দলীয় অর্থনীতির কাঠামো, এটা একটা মেজর ডিফারেন্স। বিএনপি বা অন্যান্য দলগুলোর অর্থনৈতিক কাঠামোটা হচ্ছে, যখন কেউ এমপি ইলেকশন করে, তাকে টাকা, মানে যদি আমি ধরি যে 30-40 কোটি টাকা খরচ করতে হয় এমপি ইলেকশন করতে গেলে, যদি ধরে নেই 20 কোটি থেকে 30 কোটি, এই টাকাটা সে কোত্থেকে পাবে? কারণ তার তো ওই কাঠামো নাই যে তার পার্টির নিচ থেকে উঠে আসবে। ওয়েস্টে যেরকম ইলেকশন ফান্ড হয়, ক্যাম্পেইন হয়, সবাই দেয়, ক্রাউড ফান্ডিং হয়, ওরকম তো না। এখানে দেখা যায় যে টাকাটা ওয়াইদার সে নিজে খরচ করে, নিজে খরচ করলে তখন দুর্নীতির একটা কাঠামো তৈরি হয়, কারণ তার মনে হয় যে আমি টাকাটা খরচ করছি, নির্বাচিত হওয়ার পর এই টাকাটা আমার উঠায় আনতে হবে। অথবা আরেকটা ঘটনা ঘটে যে ব্যবসায়ী সিন্ডিকেট গুলো তাদেরকে টাকা দেয়, তো সেক্ষেত্রে ওই ব্যবসায়ী সিন্ডিকেট গুলো তাদের থেকে নির্বাচিত হওয়ার পর সুবিধা নিবে। কিন্তু অন দ্য কন্ট্রারি, জামাতের ক্ষেত্রে এখানে একটা অর্থনৈতিক কাঠামো আছে, দলের প্রত্যেকে দেখা যায় 1%, 2%, 5% তার ইনকামের তারা ডোনেট করে, ফলে ওইটা নিচ থেকে উঠে আসে টাকাটা, যেটা অন্য দলের উপর থেকে নিচের দিকে টাকা নামে, ফলে ওইটা দুর্নীতিকে প্রমোট করার মতো একটা স্ট্রাকচার। তো এই জিনিসগুলো, এবং একই সাথে জামাতের আমি জুলাইয়ের পর থেকে কিছু পজিটিভ মেসেজ জাতিকে দিচ্ছেন, যেমন উনি ইনক্লুসিভ হওয়ার কিছু নমুনা দেখাইছেন। ডাকসুতে আমরা দেখলাম ভিন্ন ধর্মাবলম্বী, নারী, উপজাতি, তাদেরকে ইনক্লুড করা, এবং জামাতের আমরা দেখতেছি যে হিন্দুদেরকে নিয়ে কিছু প্রোগ্রাম হয়েছে, প্রচুর হিন্দু মানে সম্প্রদায়ের লোকেরা পার্টিসিপেট করছেন, তো ইত্যাদি ইত্যাদি। এই কারণগুলোতে তাদেরকে নিয়ে যে পারসেপশন গুলো ছিল যে তারা হয়তো আসলে ইনক্লুসিভ হবে না,
তারা হিন্দুদেরকে বা অন্য সম্প্রদায়কে ইনক্লুড করবে না এবং তারা জোর করে কিছু জিনিস চাপায় দেওয়ার চেষ্টা করবে, ধর্মীয় বিধিবিধান। এই মানে ভীতিগুলো আসলে আমার মনে হয় জনগণের মধ্যে দূর হওয়াতে তারা একটা বেটার এজ পাইছে আর কি, যে নির্বাচনী জরিপগুলোতে আমরা দেখতেছি বা পাবলিক পারসেপশন তাদের ফেভারে যাওয়া। তবে কিছু নেগেটিভ আমরা জামাতের ক্ষেত্রেও দেখতেছি রিসেন্টলি, যেটা অনেকে অনেকভাবে জাস্টিফাই করতে চায়, কিন্তু নেগেটিভ আসলে নেগেটিভই, এটাকে এমব্রেস করে তাদেরকে কারেক্টেড। আমরা কিছু কিছু আসনে যেমন কুমিল্লায় দেখলাম যে জামাতেরও কখনো ইতিহাসে ছিল না যে নমিনেশন নিয়ে এক প্রার্থীর সাথে মানে আরেকজন ক্যান্ডিডেট হতে চায়, তার মধ্যে একটু হাতাহাতি মারামারির ঘটনা, এটা ফার্স্ট টাইম আমরা দেখলাম বোধহয় জামাতের হিস্ট্রিতে। এবং কিছু 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 মানে আগে কখনো জামাতের হিস্ট্রিতে তারা চাঁদাবাজি করে এই ধরনের কোনো রেকর্ড কথা কখনো আমরা শুনি না ইতিহাসে, কিন্তু ইদানিং মানে বিএনপির 100টার বিপরীতে জামাতের 1-2টা হইলেও এরকম কথা কানে আসতেছে। তো সাম নেগেটিভস আর অলসো কামিং। তো এগুলোর জন্য ইফ দে ক্যান টেক অ্যাকশন অ্যান্ড কারেক্ট দ্য কোর্স, তাহলে তো তাদের পক্ষে পাবলিক পজিটিভলি আরো বেশি তাদের প্রতি সমর্থন থাকবে। কিন্তু যদি এগুলো আরো বাড়তে থাকে তখন কিন্তু পাবলিক উইল রিয়াক্ট নেগেটিভলি। থ্যাংক ইউ মোকাররম ভাই। এই সেম প্রশ্নটাই আপনার কাছে থাকবে, কিন্তু সাথে আপনার সাথে একটু অ্যাড করতে চাই যে আপনি যেহেতু লন্ডনে আছেন, জুলাই বিপ্লবের পর আপনি হয়তো বা 1-2বার দেশেও গিয়েছেন, হয়তো বা ইলেকশনের আগে যেতে পারেন বা পরেও যাবেন, কিন্তু লন্ডনে থাকা যে বিএনপির যে দলীয় প্রধান তারেক রহমান, উনি দেশে যাচ্ছেন না। এবং বিএনপিতে একটা ন্যারেটিভ এভাবে আছে যে বিএনপিতে এখন কিছু দলীয় বিশৃঙ্খলা আছে, তারেক রহমান দেশে ফিরলে এগুলো সব ঠিক হয়ে যাবে। তো দলীয় বিশৃঙ্খলা যদি উনি ওখানে বসে ঠিক করতে না পারেন, তাহলে উনি দেশে কেন যাচ্ছেন না? আর নিরাপত্তা কনসার্নটা আসলে কতটুকু ভ্যালিড, নাকি না যাওয়ার কারণটা কি? এই প্রশ্নটাও আপনার সাথে আমি অ্যাড করতে চাই আগের প্রশ্নটার সাথে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। রিয়াজ তো অনেক হিস্ট্রিক্যাল অ্যানালাইসিস দিল, আমি অত দূর যাবো না। মানে জামাতের পজিটিভ এমএস এর বা জামাত এখন বিএনপির সাথে কম্পিট করার অবস্থা আসলো কিভাবে? মোটা থেকে 3টা কারণ। প্রথম কারণ হচ্ছে যে আবার জুলাই বা ফেসিবাদ ফিরে যেতে হবে। ফেসিবাদ মোটা অনেক কিছু জঘন্য কাজ করেছে, তার মধ্যে 3টা জঘন্য কাজ করেছে। একটা হচ্ছে মানে ইসলাম এবং বিগত ফেসিবাদ মানে একটা অ্যান্টি ইসলামিক ফোর্স, এটা মানুষের মনে, ইভেন আওয়ামী লীগ যারা করে তারাও মনে করছে যে তাদের আওয়ামী লীগ এখন অ্যান্টি ইসলামিক ফোর্স পরিণত হয়েছে। আমরা অনেক বন্ধু বান্ধব ছিল তারা সাধারণ ছাত্রলীগ, তারা মনে করতো যে আওয়ামী লীগ এত হার্ড করে অ্যান্টি ইসলামিক তো ফোর্স ছিল না, তাই না? মানে আওয়ামী লীগ মানে বিগত স্বৈরাচার একটা ইসলাম বিরোধী ফোর্স এবং ইসলামিক শক্তি, ইসলামিক আমি পলিটিক্যাল শক্তি বলবো না, ইসলাম ইটসেলফ ওয়াজ সাপ্রেস ডিউরিং দ্য লাস্ট 17 ইয়ার্স 16 ইয়ার্স। এটা একটা কারণ। দ্বিতীয় হচ্ছে গত সরকার যে মানে এটা ভারতের এক্সটেন্ডেড সরকার না, ভারতের চেয়েও খারাপ সরকার। মানে আপনি ওয়েস্ট বেঙ্গলে যদি একটা মমতার আসনে যদি মোদি মানে ওয়েস্ট বেঙ্গলের মমতার ইয়াতে কি বলে প্রদেশে মোদি ইচ্ছা করলেও কাউকে গুম করতে পারবে না, সেখানে মানে তার আদেশ আলাদা নিয়ম কানুন আছে, তাই না? কিন্তু বাংলাদেশে মোদি গুম করে নিয়ে যাচ্ছে, ইন্ডিয়া পার করে নিয়ে যাচ্ছে। তার মানে আমরা ইন্ডিয়ার একটা স্টেটের একটা প্রদেশের চেয়েও খারাপ অবস্থায় ছিলাম ল অ্যান্ড অর্ডার দিক দিয়ে বা মানবিক অধিকারগুলোর দিক দিয়ে, রাইট? সো মানে আমরা একটা ইন্ডিয়ার বলতে কি বলবো ভ্যাসাল স্টেট ছিলাম। এটা মানুষের মনে বদ্ধমূল হয়েছে বিভিন্ন কারণে, যেগুলো বাস্তবতা। থার্ড হচ্ছে করাপশন। মানে করাপশন, এই দেশটা হচ্ছে হাসিনা যেটা বলতো যে আমার বাবাই করে দিয়েছে সব। তার মানে এটা একটা পরিবারের একজন ব্যক্তির একটা সম্পদে পড়ে, সে যেভাবে খেলবে, যাকে গুম করবে, যার কাছে টাকা নেবে, যেভাবে টাকা হাওয়া করবে, সেটা তার খেলা। মোটা জায়গায় 3টা ছিল। একটা হচ্ছে ইসলাম সাপ্রেস ছিল, আমি বলতেছি না জামাত ইসলামী বা ছাত্র শিবির বা ইসলামী শক্তি, ইসলাম ইটসেলফ ওয়াজ সেকেন্ড ক্লাস, ইসলামিক আইডেন্টিটি তারা সেকেন্ড ক্লাস সিটিজেন। এটা হচ্ছে ভারতের একটা প্রদেশের চেয়েও খারাপ অবস্থা ছিল। থার্ড হচ্ছে করাপশন। এই 3টা মানুষের মনে এমন ভাবে গেঁথে গেছে যে তারা চাচ্ছে এই 3টার কাউন্টার কে দিতে পারবে। তো প্রথমে তারা বিএনপিকে চিন্তা করছে, স্বাভাবিক, বিএনপি অনেক বড় দল, রাষ্ট্র চালাইছে। তো এখন চিন্তা করি, তারা দেখছে যে বিএনপি কিছু মানে প্রো ইন্ডিয়ান মানে রেটরিক তারা শুরু করলো, ব্লান্ডার করলো, রাইট? এবং ডেফিনেটলি জামাত ইস মোর, যদিও বিএনপি নাও করতো,
যদি বিএনপি প্রো ইন্ডিয়ান স্ট্যান্ড নাও নিত বা দুই একটা ব্লান্ডার না করতো, তারপরও বিএনপি কে মানুষ করতো না, কারণ তাদের কাছে একটা হার্ডকোর এন্টি ইন্ডিয়ান পার্টি করতেছে, যাদের সাথে ইন্ডিয়া কখনোই কোনো নেগোসিয়েশনে যায়নি, রাইট? ইন্ডিয়া বহুতবার বলেছে যে আমরা সবাই ওয়েলকাম, জামাত ছাড়া। তার এই মেসেজ যেহেতু জনগণ জানে, তাহলে অল্টারনেটিভ যখন আসে, তাহলে একটু সফট প্রো ইন্ডিয়ান, সরি এন্টি ইন্ডিয়ান আর হার্ড এন্টি ইন্ডিয়ান, তারা কোনটা বেছে নেবে? যেহেতু ইন্ডিয়ানাইজেশনটা এত মানে মানে ইন্টেন্সিভ ছিল লাস্ট 70 ইয়ার্সে, তারা এখন চাচ্ছে এমন ফোর্স যারা আসলে এটাকে কাউন্টার দিতে পারবে। এটা প্রথম। সেকেন্ড হচ্ছে করাপশনের ক্ষেত্রেও জাহাজ বদল হয়েছে, তো তারা দেখছে বিএনপি তো কখনোই করাপশন মানে চাঁদাবাজি বা এগুলো করতে পারবে না। সো রিলেটিভলি তারা জামাতের লোককে জানে, এলাকায় জানে জামাতের লোকরা মোটামুটি সৎ, সো তারা এটাও চিন্তা করছে। আর ইসলামিক দিক তো জামাত একটা প্রো ইসলামিক ফোর্স, যদিও বিএনপি ইজ নট অ্যান্টি ইসলামিক ফোর্স, কিন্তু জামাত ইজ মোর প্রো মুসলিম ফোর্স। সো তিনটা কারণে তারা দেখছে জামাত ইজ বেটার। আমার এই তিনটে এলিমেন্ট আমি পাচ্ছি, এই একটা ফুল প্যাকেজ পাচ্ছি। তার সাথে যেটা হয়েছে যে 5ই আগস্টের পর জামাতের যেহেতু স্বাভাবিকভাবে 16 বছরের সমর্থন বাড়ছে এবং 5ই আগস্টে তার একটা বড় ভূমিকা পালন করছে, ড্রামাটিক্যালি এই 5ই আগস্টের পর তার স্বাভাবিক লোক মানে সাধারণ লোকের মধ্যে জনসমর্থন বাড়ছে। এই জনসমর্থনটা এবং তার রোল প্লে করা, এবং স্বাভাবিক মানুষ যখন একটা সাপ্রেস অবস্থা থাকে, তখন খোলামেলা অবস্থা আসে, তখন সে অনেক কিছু করতে চায়, মানে সে তো খুব খুশি। তো এই মানে তার এই যে প্রোঅ্যাক্টিভনেস, আমি এতদিন কিছু করতে পারি না, খোলামেলা ভাবে আমি এখন করতে পারছি। জামাতের এই মানে কি বলবো, এই উৎসুকতা এবং সাধারণ জনগণের উৎসুকতা দুইটা মিলেই 5ই আগস্টের পরে তারা প্রচুর গণসংযোগ করেছে। সেক্ষেত্রে বিএনপি সিদ্ধান্তহীনতায়, বিএনপির আপনি সেক্রেটারি জেনারেলকে বলেন, ঢাকার বাইরে উনি কয়টা সমাবেশ করেছে? হার্ডলি 5টা। মানে 5ই আগস্টের পরে দেখেন, সেক্ষেত্রে ডক্টর শফিক দেখা গেছে 100টা করেছে। তো স্বাভাবিকভাবে মানুষ দেখছে যে বিএনপি কেন আমাদের কাছে আসতেছে না, জামাতের লোকরা আসছে, ঠিক আছে। এই গত 1 বছরের ক্যাম্পেইনে তাদেরকে বড়, আপনি ইলেকশনের এমপির প্রার্থীদের ক্ষেত্রেও দেখেন, তারা 1 বছর আগে বা 6 মাস আগে ঘোষণা করে দিয়েছে। এখন মানুষ দেখছে আরে বিএনপি এখানে তো 6 জন প্রচার চালাচ্ছে, জামাতের 1 জন চালাচ্ছে, মানে সাইকোলজিতে হিট পড়ছে না। সব কারণেই মোটামুটি গত 1 বছরে তারা এগিয়ে গেছে এবং এমন একটা অবস্থায় গেছে মোটামুটি বিএনপির একটা ইয়েতে পজিশনে। এরপরে নিশ্চয়ই আপনি প্রশ্ন করবেন যে জামাত পারবে কিনা বা আমাদের সেই ক্যাপাসিটি আছে না। তারেক রহমানের ক্ষেত্রে আমার যতটুকু বন্ধু বান্ধব বা বিভিন্ন মহলের পরিচয় আছে, বেশ কয়েকটা থিওরি শোনা গেছে, আমরা জানি না, আল্লাহ ভালো জানেন উনি কেন যাচ্ছেন না। একটা থিওরি হচ্ছে ওনার হয়তো কাগজপত্রে কোনো সমস্যা আছে, মানে এটা আমরা জানি না। এবারই আবার বলতেছি যে আমরা জানি না, আমরা গেস করতে পারি যে সেটা আমার কাছে উইক মনে হয়েছে, কারণ এখন তো রাষ্ট্রীয় লেভেলে বর্তমান সরকার ভেরি প্রোঅ্যাক্টিভ। সো সরকার টু সরকার ডিল করলে তার কাগজপত্রের সমস্যা হয়তো আগে উনি অ্যাজ আর এমসি করছেন কিনা, আই ডোন্ট নো। এগেইন আমি কোনো স্পেকুলেট করতে চাই না, আমি জাস্ট যেগুলো মার্কেটে আসছে, সো এটা একটা হতে পারে। সেকেন্ড বলা হচ্ছে নিরাপত্তার ক্ষেত্রে আমি মনে, অফকোর্স ইন্ডিয়া বিএনপিকে হোল হার্টলি বিশ্বাস করবে না, স্টিল আমি মনে করি যে বিএনপি ইটসেলফ এন্টি ইন্ডিয়ান ফোর্স। খালেদা জিয়া বহুবার এন্টি ইন্ডিয়ান স্ট্যান্ড নিয়েছে তার ক্ষমতা এবং ক্ষমতার বাইরে, সো বিএনপি কে বিশ্বাস করবে না। সো এটা একটা ভ্যালিড রিজন, কিন্তু তার মানে কি মানে নিরাপত্তার কারণে উনি একেবারে আসবেন না, এটা আমার কাছে খুব স্ট্রং মনে হয় না। থার্ড যেটা হচ্ছে যে মিলিটারি এস্টাবলিশমেন্ট, বাংলাদেশের মিলিটারি এস্টাবলিশমেন্ট, যেহেতু 2007-8 সালে ওনারা যারা গ্রেপ্তার করছে যেসব মেজর কর্নেল, তারা এখন মেজর মানে জেনারেল হয়ে গেছে। এই বিরাট 60-70টা জেনারেল, মোস্ট অফ দেম মেবি ওয়ার রেসপন্সিবল ফর দ্য বিটিং অফ তারেক রহমান। একটা সাইকোলজি থাকতে পারে। আর ফোর্থ, অনেকে বলার চেষ্টা করতেছে যে উনি শেষ মুহূর্তে আসবেন, যখন একটা ফ্লো তৈরি হবে, সো উনি মোটামুটি এসে গেমটা দিয়ে দেবেন আর কি। সো অনেক কথা আছে, আমরা জানি না, আল্লাহ ভালো জানেন আসলে কোন কথাগুলো সত্য। তো গিভেন দ্যাট সিনারিও যে তারেক রহমান পরবর্তীতে আসবেন, একটা হাইপ তৈরি হবে বিএনপিতে এবং সেই জোয়ারে বিএনপি ইলেকশনে ভালো করে ফেলবে,
তো এইটা আসলে অনেকদিন ধরেই চলে আসতেছে, আমিও শুনেছি, আমার বিশ্বাস আপনারা এরকম শুনে থাকবেন। তো সেক্ষেত্রে জামায়াতের সরকার গঠনের পসিবিলিটি কেমন হতে পারে, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে এইবার আহ, যে তৃতীয় দল বা মেইন স্ট্রিম দলের মাঝখানে এনসিপি আছে, তো এনসিপির সাথে দুই দলেরই জোট হবে হবে এরকম একটা শোনা যায়, যে কোনো সময় শোনা যায় বিএনপির সাথে, কোনো সময় শোনা যায় জামায়াতের সাথে। তো এনসিপির আসলে কোন দিকে ঝোঁকা উচিত বা কাদের সাথে জোট করা উচিত বলে মনে করেন, বা কি মনে হয় তারা কাদের সাথে করবে, রিয়াজ ভাই? আচ্ছা, এনসিপি কাদের সাথে জোট করবে এটা আসলে তো বলা খুব মানে কঠিন। তবে যেটা বোঝা যাচ্ছে যে তারা বিএনপি জামাত উভয়ের সাথেই একটা দর কষাকষির মধ্যে আছে। বাট আমার মনে হয় মোকাররম ভাই আগে যে পয়েন্টটা বলছে ওইটা মোর ইম্পর্টেন্ট। এনসিপির জন্য ইন দ্য লং রান মানে তাদের যে জুলাইয়ের পক্ষ হিসেবে নিজেদেরকে হাজির করা, সততার সাথে জেনুইননেস দেখানো যে তারা আসলে জুলাইকে ধারণ করে, সেইটা প্রাইমারিলি দে ফেইল্ড। এখন লং টার্মে তারা যদি আবার কাম ব্যাক করতে পারে, ভেরি গুড। আই ওয়ান্ট দেয়ার সাকসেস, অ্যাকচুয়ালি আই উইশ দেম অল দ্য সাকসেস। আমরা যদি এখানে অনেকে ইমরান খানের ইতিহাসটা নিয়ে আসে, আমি একটু আগে দেখতেছিলাম ইমরান খান বোধহয় তার প্রথম ইলেকশনে 5-6 হাজার ভোট পাইছিল, কিন্তু সে জানতো যে এটা একটা লম্বা রেসের মানে খেলা, এটা টি-20 ম্যাচ না, টেস্ট খেলা আর কি। তো শেষমেশ শেষে সে কিন্তু একটা ব্যাপক পপুলারিটি পাইছে, কারণ তার ওই জেনুইননেসটা, সততাটা বিশেষ করে সে দেখাইতে পারছে। তার সেই ক্যান্সার হসপিটাল প্রতিষ্ঠা থেকে শুরু করে তার সেই সততা। তো আমি মনে করি যে এনসিপির যারা মানে আছেন তাদেরকে এই জেনুইননেসটা শো করতে হবে। তাদের বয়স খুবই কম, 25-26 বছর থেকে তারা শুরু করছেন। যেই বয়সে জুলাই বিপ্লব না হইলে তারা হয়তো চাকরি খুঁজতেন এখন অনেকে, স্যান্ডেলের মানে সোল ক্ষয় হইতো, বাস্তবতা বাংলাদেশের। এই অবস্থায় একটা বিপ্লব হয়েছে, বিপ্লবের ভ্যানগার্ড তারা হবে, ইটস নট ইজি। তাদের সামনে অনেক হাতছানি ছিল, অনেক মানে মানে কি বলবো যে অনেক কিছু খুব শর্টকাটে পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। কিন্তু এই জিনিসগুলোকে যদি তারা আসলেই মানে বড় কিছু করতে হইলে, ইতিহাস নির্মাণ করতে হইলে এই ইনস্টা গ্রাটিফিকেশন যেটা মানে তাৎক্ষণিকভাবে পাওয়ার আনন্দটাকে বিসর্জন দিতে হয়। তো লম্বা যে একটা আদর্শকে সামনে রেখে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শক্তি হিসেবে, জুলাইয়ের পক্ষের শক্তি হিসেবে সততার সাথে জেনুইনলি তারা নিজেদেরকে পোট্রে করতে হইলে সেটা 5 বছর 10 বছর যাই লাগুক তারা ভালো করবে যদি তারা এইভাবে করতে পারে। কিন্তু অলরেডি তাদের এই ইমেজটা অনেকাংশে প্রশ্নবিদ্ধ হয়েছে আমার মনে হয়। ফলশ্রুতিতে এখন তারা যে অবস্থায় আছে যে তারা বিএনপি এবং জামাতের সাথে যে কারো একজনের সাথে যাওয়ার চেষ্টা করতেছে, তারা যে লিস্ট তাদের স্বতন্ত্র রাজনীতি না দাঁড়ালো, তারা কারোর সাথে যে জোটে অন্তত কিছুটা আসন নিয়ে সংসদ সদস্য পদ তারা মানে নেক কিছুটা। তো আমরা শুনছি যে বিএনপির সাথে, আমরা দেখছিও কিছুদিন আগে সামান্তা শারমিন, তারপরে আক্তার, ওরা যে মিটিং করছিল বিএনপি অফিসে, তাই না? আমরা দেখলাম যে সালাউদ্দিন আহমেদ এবং মির্জা ফখরুলের সাথে, এবং মিডিয়াতে শোনা যায় যে দর কষাকষি হচ্ছে 20টা 25টা 13টা 15টা নানান আসন নিয়ে, যে বিএনপি আসলে তাকে কয়টা দিবে আসন নিয়ে। আবার শোনা যায় যে তারা বিএনপি থেকে কিছু আসনের নিশ্চয়তা পেয়ে ওই মেসেজ নিয়ে আবার জামাতের কাছে আসেন যে আপনারা আমাদেরকে কতটা দিবেন, বিএনপি এতটা দিবে। আবার জামাত যদি কিছু আকার ইঙ্গিত দেয় তো ওইটা নিয়ে তারা আবার বিএনপির সাথে দর কষাকষি করে। তো আমার মনে হয়, আমি জানি না যে এই স্ট্র্যাটেজিটা কতটা সফলতা তাদেরকে দিবে আসলে, কারণ কারণ অন্য পার্টিগুলো কিন্তু অলরেডি তখন বুঝতে পারে যে এরা আসলে মূলত মানে দে আর জাস্ট ট্রাইং টু হোয়াট শুড আই সে টেক অ্যাডভান্টেজ অফ দ্য সিচুয়েশন। তখন কিন্তু আপনি বিশ্বস্ত পার্টনার হিসেবে আপনার বিশ্বস্ততাটা প্রশ্নবিদ্ধ হয়। অন দ্য কন্ট্রারি, যদি আপনি যে কোনো একটা সাইড, আপনার একটা রিজন থাকতে পারে, পলিটিক্যাল স্ট্যান্ড থাকতে পারে, আপনি একটা সাইড নিবেন এবং সেইটার উপর অটল থাকবেন, সেটা আমার মনে হয় মোর বিশ্বস্ততা প্রমাণ করে, ট্রাস্টওয়ার্দিনেস। তো এনসিপির ক্ষেত্রে আমার এটাই কথা যে তারা তাদের জেনুইননেস, তাদের ট্রাস্টওয়ার্দিনেস, তাদের জুলাইয়ের প্রতি অবিচলতা এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী হিসেবে তারা নিজেদেরকে প্রমাণ করতে হবে একটা লম্বা সময় জেনুইনলি। তো সেই ক্ষেত্রে আর আমার মনে হয় এটাই এনসিপির ব্যাপারে আমার কমেন্ট আর কি। জি, মকরম ভাই, এই প্রশ্নটা যে এনসিপির সাথে জোটের দর কষাকষি এবং আচ্ছা, সাথে জামাতের ক্ষমতায় যাওয়ার একটা সম্ভাবনা কেমন দেখেন? ক্ষমতায় যাওয়ার আগে একটা প্রশ্ন করেছো যে তারেক রহমানের বিষয়টা আর কি। জি। তারেক রহমান আসলে যেটা হবে, ফার্স্ট অফ অল দরের লাভ হবে, কারণ একজন নেতা দূরে আছে আর একজন নেতা ঢাকায় আছে, একটা সাইকোলজিক্যালি ইম্প্যাক্ট আছে, রাইট? সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট আছে। সো তারেক রহমান আসলে তার দলটা উপকৃত হবে। দেশ জাতি কতটুকু উপকৃত হবে সেটা পরে কথা, দল উপকৃত হবে। দল উপকৃত হলে নিশ্চয়ই তার একটা প্রভাব পড়বে। এখন তারেক রহমান
আসলে হাইপ তুলবে মানে কি কারণে, মানে যে এলিমেন্ট গুলো বললাম যার কারণে বিএনপি এখন একটু পিছে গেছে, সেই এলিমেন্ট গুলো তো কোনো অ্যাড হবে না। হ্যাঁ, নেতা আছে, তো আলটিমেটলি বিএনপি তো বলতেছে যে উনি বিএনপি জিতলে প্রধানমন্ত্রী হবে, তো না থাকলে তো প্রধানমন্ত্রী আসবে, এক সময় না এক সময় আসবে, রাইট? ইলেকশন জিতলে দল শক্তিশালী হবে, এর একটা প্রভাব ইলেকশন ইয়ে পড়বে, কিন্তু হাইপ তুলবে আমি মনে করি না। মানে উনি কি নিয়ে আসবেন, উনি নতুন কিছু কি নিয়ে আসবে, যে ইউকে থেকে এসে কি উনি বিশাল কিছু অর্জন করে নিয়ে এসছে, কি বলে ইমাম হাইপ খমেনির তুলতে মতো। বলতে আমার মনে হয় যে এরকম একটা পারসেপশন হবে যে উনি অনেক নির্যাতিত ছিলেন 2008-9 সালের দিকে, তখন লন্ডনে চলে গেলেন, এত বছর দেশে আসতে পারেন নাই, কিন্তু দূর থেকে দেশকে দলকে নেতৃত্ব দিয়েছেন, এখন উনি না না, আবার দেশে সেটা আসছেন। সেটা যখন এটা দিবে তখন যারা এই আর্গুমেন্ট সেল করার চেষ্টা করবে অন্যকে বসে থাকবে, ওনার বসে 1 বছর আসলেন না কেন, মানে উনি এখন আসলে যে হাইপ তুলবে এটা না আসে গত আগস্টে 5 আগস্টে 6 আগস্টে আসলে সেই হাইপটা তোলা যেত, এখন সেই হাইপ আর তুলবে না, দল শক্তিশালী হবে। এটা বিএনপির ক্ষেত্রে আমার অবজারভেশন। এনসিপির ক্ষেত্রে আমার অবজারভেশন হচ্ছে এনসিপির গত ধরেন 3-4 মাসে কিছু পরিবর্তন হয়েছে। আপনারা দেখবেন যে এনসিপি মোটামুটি এক সময় গত 2 মাস আগে মোটামুটি বিএনপির দিকে চলে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু রাকসু চাকসু ইলেকশনের পরে যেহেতু জামাত বিএনপি ইকুয়েশনটা একটু কমপ্লেক্স আকার ধারণ করছে, মানে 3 মাস আগে যাওয়ার কারণটা ছিল তারা ধরে নিয়েছে যে বিএনপি ক্ষমতায় যাবে আমার নিশ্চিত, বিশেষ করে এর পিছনে কাজ করতেছে এখন যে 2জন উপদেষ্টা আছে, তারা যেহেতু ক্ষমতায় স্বাদ ভোগ করছে, ক্ষমতায় থাকা মন্ত্রী হওয়ার যে মানে মধু, এটা তারা ভোগ করছে, এবং এটা হয়তো আর কেউ আল্লাহ জানে, আল্লাহ ভালো জানে, কিছু করাপশনও করছে, তাহলে এমন একটা দলে যেতে চাচ্ছে যারা আবার ক্ষমতায় আসবে, সো ক্ষমতায় চলে যাবে আর কি, করাপশন করলে ধরতে পারবে না, বা এই স্যার হুজুর বলতেছে এটা, এই যে মেন্টালিটি চলে আসছে এই বয়সে একটা মানে জোশ চলে আসছে, এটা থেকে ছাড়তে চাচ্ছে না। এই জন্য দেখবেন যে পত্রিকায় রিপিটেডলি আসতেছে যে 2জন উপদেষ্টা এনসিপি কে বিএনপির সাথে নিচ্ছে, সেই হারটা একটু কমে গেছে। কারণ কি, ইলেকশন গুলো, এই ডাকসু ইলেকশন গুলো পরে বিএনপি ভার্সেস জামাতের যে রেসটা খুব কমে আসছে, তারা এখন নিশ্চিত না যে বিএনপি গেলেই জিতবো, সো এই হাইপটা কমে আসছে, চলে আসবে। আরেকটা হচ্ছে 2জন উপদেষ্টা ভার্সেস রেস্ট। আপনি নাহিদ বা অন্যদের কথা বলে দেখবেন যে আজকেও বলছে যে আমরা যাব না, এই না যাওয়ার কারণটা হচ্ছে ওই যে রেস্টটা কমে আসছে, নিশ্চিত না, নাহিদরাও এখন নিশ্চিত না, উপদেষ্টাও নিশ্চিত না যে আমরা ক্ষমতার পার হতে যাচ্ছি, আর বাস্তবতা রিয়েলাইজেশন আসছে। সেটা রিয়েলাইজেশনটা কি, যে বিএনপির সাথে যাওয়া মানে ইনহেরিটেন্টলি আপনি ওই চাঁদাবাজদের প্রভাবটা পড়া, ঠিক আছে, এরপরে আপনি ক্লিন ইমেজ নিয়ে আবার নতুন কোনো দল হিসেবে দাঁড়াবেন, এরপরে সেটা জামাত আসুক আর বিএনপি আসুক, সেটা সম্ভব না। তারপরে হচ্ছে আপনি ইলেকশন করতেছেন ধানের শীষ না নিয়ে, নিজের ইয়েতে, মানুষ তো ধানের শীষ চেনে না, মানে গ্রামের লোক বিশেষ করে মানুষের এখনো সাইকোলজি আছে, মার্কা দেখে, রাইট? জামাতের এমপি প্রার্থী চেনে না, কিন্তু সে দাড়িপাল্লা চেনে, যে দাড়িপাল্লায় ভোট দেবে, ধানের শীষে ভোট দেবে, ধানের শীষ নিয়ে তো যাচ্ছে না। তো একটা আসনে বিএনপির 5জন যোগ্য প্রার্থী, 5জন চাচ্ছে 1জন হবে, বাকি হয়তো 2-1জন স্বতন্ত্র দাঁড়াবে, সেখানে এনসিপিও দাঁড়াবে, তার আবার নাই, ধানের শীষ নাই, তো সেক্ষেত্রে ধানের শীষ ফুলও ভোট টানবে না, ঠিক আছে। তারপরে ওই আসনগুলোতে তো পোলিং এজেন্ট দিতে হবে, মানে বিভিন্ন সেন্টারে পোলিং এজেন্ট, এরা কি বিএনপির লোকজন কি ওদের পিছনে যাবে, এটা তার সন্দেহ আছে। তো সব মিলে পোলিং এজেন্ট দিতে পারতেছে না, তারপরে বিএনপির যে কোর ভোট আছে সেগুলো টানতে পারবে কিনা সন্দেহ, বিএনপি তাদের পক্ষে বিভিন্ন গ্রুপের কারণে তাদের পক্ষে কাজ করবে কিনা, এগুলো টেনশনে আছে। ওয়ারাস এইটা তাদের নেগেটিভ দিক, হ্যাঁ। ওয়ারাস জামাতের কাছে আসলে তারা চিন্তা করছে ওগুলোর সমস্যা নাই, রিলেটিভলি লেস করাপশনের, মানে নাই বললেই করাপশন, বাট জামাত ডেডিকেটেড ভাবে কাজ করবে, জামাতের কর্মীরা জামাত নির্দেশনা দিলে সে কাজ করবে, পোলিং এজেন্ট পাবে, জামাত মোটামুটি পোলিং এজেন্ট দেওয়ার মতো দল বাংলাদেশে সামর্থ্য আছে। কিন্তু আবার তারা চিন্তা করতেছে এখন আমরা যেহেতু আমরা মধ্যপন্থী, আবার একটা ইসলামিক ঘেঁষায় দিকে চলে গেলাম, এই আবার কোনো এক সময় 71 আবার যদি রিভাইভ করে, সব মিলে তারা এখন একটা খুব গোলক ধাঁধায় পড়ে গেছে। তো সামারি হচ্ছে ক্ষমতায় যে 2জন আছে, এই 2জনের বাদে বাকিরা মোটামুটি এমন এক গোলক ধাঁধায় পড়ে গেছে, তারা আসলে তাদের বেস্ট হবে
তারা স্বতন্ত্র তাদের ভবিষ্যতের জন্য এবং এই গোলক ধাঁধায় কোনো দিকে না যেয়ে বেস্ট হবে তারা স্বতন্ত্রভাবে ইলেকশন করা। কিন্তু সেক্ষেত্রে তারা চিন্তা করতেছে যে বাংলাদেশের পলিটিক্স হিস্ট্রি বলে যে 2-1টা সিট না থাকলে কেউ গোনে না। হ্যাঁ, আপনি যদি সংসদে আসন না পান তো সেক্ষেত্রে হয়তো তারা উচ্চ কক্ষে পাবে, যদি 5% ভোট পায়, 2%, 3% ভোট পায় তাহলে উচ্চ কক্ষ পাবে। এসব চিন্তা করে তারা খুব একটা কমপ্লেক্স সিচুয়েশনের মধ্যে আছে আর কি। আমার শেষ প্রশ্ন আপনাদের দুজনের কাছে একই প্রশ্ন। প্রথমে রিয়াজ ভাই বলবেন, জামাতে ইসলামী যদি ক্ষমতায় যায় তাদের কি দেশ চালানোর 5 বছর দেশটা সক্রিয়ভাবে একদম সুন্দরভাবে পরিচালনা করার সক্ষমতা আছে কিনা, আপনি কি মনে করেন? আমি আসলে এই প্রশ্নের উত্তরটা মোকাররম ভাই থেকে শুনতে চাই, বাট আমাকে যদি জিজ্ঞেস করো তো আমার কাছে যেটা মনে হয় যে এটা তো একটা হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন। যদি তারা জিতে তো আমার আমরা অনেকেই একটা ধারণা বা পারসেপশন রাখে যে জামাত আসলে হয়তো পারবে না, তাদের কি ক্যাবিনেট চালানোর মতো লোক আছে কিনা, বা দেশ চালানোর জন্য অনেক দক্ষ জনশক্তি প্রয়োজন হয় সেটা আছে কিনা। তো এই ব্যাপারে আমার কাছে মনে হয় যে জামাত আসলে গত 54 বছর ধরে বাংলাদেশে যে কাজ করছে এবং তাদের যে রেজিমেন্টেড ফোর্স, তারা কিন্তু অন্যান্য দলের মতো খুব ওপেন টু পাবলিক ছিল না আনটিল এই 5ই অগাস্ট বা একটা দীর্ঘ সময় পর্যন্ত। তারা অনেকটা নিজেদের মধ্যে সাংগঠনিকভাবে কাজ করে, কিছু কারিকুলাম ফলো করে, কিছু তাদের একটা নির্দিষ্ট ছাঁচে টেমপ্লেটে কিছু লোক তৈরি হয়, তাদের মধ্যে কিছু কোয়ালিটি তৈরি হয়, কিছু যোগ্যতা তৈরি হয়। কিন্তু আসলে আমরা 2001-এ জোট সরকারের পর তারা প্রথমবারের মতো পাওয়ারের একটা স্টেক হোল্ডার হয়, একটা পার্শিয়ালি হইলেও 2টা মন্ত্রণালয় চালায়, এবং তখন তাদের একটা ধারণা হয় যে আসলে রাষ্ট্র চালাইতে গেলে আমার কি কি লোক লাগবে, কোন কোন লেয়ারে লোক লাগবে, কি পরিমাণ লোক লাগবে, কতজন সচিব, এমপি, কতজন সচিব, উপসচিব, বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালক। এই যে ধারণাটা হয় তখন থেকে আমার ধারণা তারা ছাত্র শিবির, যেহেতু তাদের হচ্ছে যে মেইন হায়ারিং ইনটেক যেখানের মাধ্যমে তাদের আসে লোকজন, তো ছাত্র শিবিরের মধ্যে তারা অনেক বেশি ক্যারিয়ার ওরিয়েন্টেড প্রোগ্রাম শুরু করে তখন, স্পেশালি 2005 অনওয়ার্ডস। এবং তখন বিভিন্ন ধারার আমরা দেখতে পাই যে আপনি যদি মেডিকেল স্টুডেন্টদেরকে দেখেন তাদেরকে নিয়ে আলাদা প্রোগ্রাম, তারপরে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে নিয়ে পাবলিক ইউনিভার্সিটিগুলা, প্রাইভেট ইউনিভার্সিটিগুলা, এইভাবে করে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তাদের একটা মোটিভেশন তারা তাদের জনশক্তিকে দেওয়ার চেষ্টা করে, যেটা হচ্ছে যে আমাদের অনেক ক্যারিয়ার কিছু ক্যারিয়ারওয়ালা লোক লাগবে যাদেরকে আমরা ফিট ইন করতে পারবো আমাদের যখন সিচুয়েশনটা আসবে। এবং তার প্রেক্ষিত ধরে আমরা জানি যে ছাত্র শিবির, এই যে ছাত্র সংসদ ইলেকশন গুলোতে আমরা দেখলাম যে তারা জিতলো। তো গত 15-16 বছর ধরে ছাত্র শিবিরের একটা বিরাট পাইপলাইন তৈরি হয়েছে, যারা দেশে এবং বিভিন্ন জায়গায় পড়ালেখা করতে, উচ্চশিক্ষা এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন জায়গায় যায়, এবং তাদের অনেককে এখন পরিচিত মুখ, তারা অনেকে টিভি টক শোতেও রেগুলার মুখ এখন। তো ফলশ্রুতিতে তাদের একটা যে ভালো যোগ্যতা সম্পন্ন লোক একটা ফোর্স তৈরি হয়েছে দেশে এবং বিদেশে, এটা পুরোপুরি নিশ্চিতভাবে বলা যায়। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে যে আসলে কতটুকু তারা পুল ইন করতে পারবে এই পুরা জিনিসটা। আমি যদি একটা ডেটাবেস বলি যে জামাত শিবিরের ধরেন 20,000 লোকের একটা ডেটাবেস আছে, এখন 20,000 লোকের মধ্যে সে 5,000 লোককে চাইবে বিভিন্ন জায়গায় প্লেসমেন্ট করতে। এটা যদি সে করতে পারে আমার মনে হয় তাহলে দে ক্যান সাকসেসফুলি রান ইফ দে আর ইন পাওয়ার। কিন্তু কথা হচ্ছে কতটুকু তারা সাকসেসফুল প্লেসমেন্ট করতে পারবে, এবং একই সাথে কতটুকু আন্তর্জাতিকভাবে ভারত বলি বা পশ্চিমা ব্লক, এখনো আমরা মিশরের ঘটনা জানি, মিশরের ইখওয়ানের কি হয়েছিল, তিউনিসিয়ার আন্নাহদার ঘটনা জানি। তো আন্তর্জাতিক যে রিয়াকশন গুলো আসতে পারে পসিবলি জামাতের মতো একটা ধর্মীয় রাজনৈতিক দল ক্ষমতায় আসলে, সেটা ইন্ডিয়ার পক্ষ থেকে বা আমেরিকার পক্ষ থেকে যখন ফোর্স গুলো আসবে ইন্টারন্যাশনালি, ওইটাকে ট্যাকেল দিয়ে প্লাস জায়গা মতো ঠিক মতো যোগ্য লোক প্লেসমেন্ট করে জামাত কতটুকু টিকে থাকতে পারবে, টাইম উইল টেল দ্যাট। বাট আই ক্যান সে যে তাদের আসলে অনেক যোগ্যতা সম্পন্ন লোকজন আছে, এখন তারা জায়গা মতো প্লেস করতে পারাটা তাদের একটা টেস্ট, এবং একই সাথে তারা কতটুকু ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডারদেরকে ডিল করতে পারে, দ্যাট ইজ এ মেজর কোয়েশ্চেন আর কি। জি মোকাররম ভাই একই প্রশ্ন। আমি একটু সময় নিব। বড় প্রশ্ন। প্রথম কথা হচ্ছে এ গ্রুপ অফ পিপল আর্গুমেন্ট করে যে জামাত পারবে, তাদের পক্ষে যুক্তি কি যে আমাদের 2টা মিনিস্ট্রি ছিল। এই আর্গুমেন্ট খুব উইক। কারণটা হচ্ছে এই আর্গুমেন্ট তারা আসলে বিএনপি জোটের বিএনপি নেতৃত্বে ড্রাইভিং ফোর্সে বিএনপি, তার ওই মন্ত্রণা চালাইছে নিজামী সাহেব এবং মুজাহিদ সাহেব। ওনাদের
যে মন্ত্রণালয়, এটা তো জোট সরকারের মন্ত্রী, জামাতের মন্ত্রী না। তো ওখানে দেখা যাচ্ছে বিএনপি পন্থী ছেলে যে ছিল, বিএনপি কর্মকর্তারা ছিল, সে ওই মন্ত্রীকে সাপোর্ট করছে, কারণ সেটা তো 4 জনের জোট। তো এখন তো হ্যাঁ, তবে এখানে কাউন্টারিং আছে যে তারা কোনো অভিজ্ঞতা ছাড়াই সাকসেসফুলি চালাইছে এবং ভালোভাবে সুনামের সামনে চালাইছে, দুর্নীতি ছাড়া চালাইছে। তার মানে হচ্ছে জামাতের লোকরা সাপোর্ট পেলে মন্ত্রিত্ব চালাতে পারবে, এটা প্রুভ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে চালাইতে পারবে, কিন্তু দক্ষ ব্যুরোক্রেট আছে কিনা যারা তাদেরকে সাপোর্ট করবে, এই প্রশ্নটা আমরা এখানে আসি। যে আসলে ব্যুরোক্রেটরা যারা থাকে, যারা মন্ত্রণালয় চালায় তো সচিব পর থেকে মন্ত্রী তাদের আসলে ধামা ধরা, মন্ত্রী যা বলে ওরা, মানে ওরা যা বলে মন্ত্রী তাই করে। তো এখন মন্ত্রণালয় ধরে একটা মন্ত্রণালয় 1000 লোক আছে ফর এক্সাম্পল, বড় বড় কর্মকর্তা, বাকিরা তো আসলে বড় কর্মকর্তার হুকুম পালন করে। এই 1000 লোক কি আসলে সবাই কি পলিটিক্যালি খুবই বায়াস, পলিটিক্যাল বায়াস আছে, সমর্থন আছে, কিন্তু হার্ডকোর পলিটিক্যাল বায়াস, এই সংখ্যাটা 50-50। 50% ধরেন হার্ডকোর আওয়ামী লীগ, হার্ডকোর ছাত্র বিএনপি, হার্ডকোর জামাত শিবির, 50%। বাকি লোকরা, বাকি কর্মকর্তারা, তারা এর মধ্যে একটু বিরাট অংশ আছে অনেস্ট, যারা কোনো হাঙ্গামায় চায় না, যে সরকারে আসুক তার সাথে কাজ করতে চায়, সেটা সে এই ফোর্সটা যে সরকারে আসুক, ধরেন 25% তারা অটোমেটিক পেয়ে যাবে, যে সরকার আসুক, জামাত আসুক, বরং জামাত আসলে এই ফোর্সটা ভালোভাবে পাবে। হ্যাঁ, যারা হাঙ্গামা চায় না, সৎভাবে জীবনযাপন করতে চায়। আর 25% আছে যারা, আমি হাইপোথেটিকে বললাম, যারা 25% যারা কোনো পলিটিক্যাল ইয়াতে সরকারের কর্মকর্তা চাকরি করে, যে রুটিন মাফিক যায় আসে, বউ বাচ্চা নিয়ে থাকে, তাদের কোনো তো টেনশন নেই, এরাও কিন্তু হার্ডকোর না। তাহলে আপনি 25% মধ্যে দেখবেন যে, ধরলাম আমি জামাত সাপোর্ট 5% আছে, মন্ত্রী মানে 5%। এখন বাকি 45% আপনাকে কি রিভোল্ট করবে, যে তারা অসহযোগিতা করবে, এটা একটা কোশ্চেন। অথবা এই 5% জামাত কি খুব ইফিসিয়েন্টলি কি পজিশনে বসাইতে পারবে, সেটা একটা কোশ্চেন। যদি পারে, এবং এই যে আওয়ামী লীগের বা বিএনপির যে ধরেন 15% করে আছে, জামাতে ধরলাম 5%, বাকি বিএনপি, যেহেতু তারা হিস্টোরিক্যালি অনেক লোক ঢুকাইছে, হ্যাঁ, ছাত্রলীগের, ছাত্র দলের আছে। এখন ছাত্রলীগের যে ছেলে আছে হার্ডকোর, মানে একেবারেই হার্ডকোর ছাড়া স্বাভাবিক যারা আছে, ছাত্রলীগ সাপোর্ট করতো বা ছাত্রলীগ করতো, তারা তখন নতুন বাস্তবতায় আসছে। তাদের কথা হচ্ছে এই সরকারের সে আসলে উৎখাত করতে পারবে না, সরকারের সাথে কাজ করতে হবে। তো এখানে একটা ভালো লোক আছে, এখানে একটা এফিশিয়েন্ট লোক আছে, এখানে একটা সৎ লোক আছে, তো আমাকে তো কোলাবোরেট নাকি আমি কি করব, রাইট? সো এটা হচ্ছে আপনার মন্ত্রণালয়ের স্ট্রাকচার, আপনার প্রশাসনের কথা বললাম। এক্ষেত্রে একটা বড় উদাহরণ হচ্ছে জিয়াউর রহমান। জিয়াউর রহমান কি দল করে সরকার চালাইছে? জিয়াউর রহমান কি করছে? জিয়াউর রহমান করছে রাষ্ট্র ক্ষমতা নিয়ে, তারপরে যোগ্য লোক, যে যোগ্য লোক তাকে অফার করছে, তোমাকে মন্ত্রিত্ব দিলাম, তুমি আমাদের দলে আসো। সে যোগ্য লোক, যোগ্য পুলিশ, যোগ্য বড় বড় কর্মকর্তা, রাষ্ট্রদূত, বিভিন্ন জায়গায় লোককে 1-to-1 বৈঠক করে তাদেরকে নিয়োগ দিয়েছে, তার দলে মানে সরকারে নিয়ে আসছে, এরপর আস্তে আস্তে দল করছে। তাহলে আপনি জামাত যদি ক্ষমতায় আসে, এই প্রসেস তো জামাত অবলম্বন করবে, অর্থাৎ সমাজের ফর এক্সাম্পল আমি বলে দিই, ফর এক্সাম্পল বাংলাদেশের সব ব্যবসায়ী কি ভূমিদস্যুর মতো? নো, একটা বিরাট সংখ্যক ব্যবসায়ী আছে যারা সৎভাবে ব্যবসা করে। তো জামাত 5টা ব্যবসায়ীকে এরকম সৎ ব্যবসায়ীদের কাছে প্রস্তাব পাঠানো হলে যে আপনাকে মন্ত্রী করা হবে, আপনাকে প্রতিমন্ত্রী করা হবে, এরা কি করে ডিনাই করবে? ডিনাই করবে না, অটোমেটিকলি সরকারে জয়েন করবে। তো এই সৎ ব্যবসায়ী তো একটা বিরাট প্রভাব আছে। জিয়াউর রহমান যে মডেলটা অনুসরণ করছিল, জামাত একই মডেল অনুসরণ করবে, আমি কনফিডেন্ট। কারণ জামাতের তো লোক লাগবে, ওই লোকগুলো কেউ ডিনাই করবে না, ক্ষমতা সবাই চায়, রাইট? ওই লোকরা আসবে এই কারণেই যে এই সরকারকে উৎখাত করা, যেহেতু জামাতের রেজিমেন্টাল দল, ক্যাডার ভিত্তিক দল, মানে রাস্তা দখল করার তার একটা ফোর্স সবসময় থাকবে। তো অত ভালো লেভেল ফিল করবে না যে নর্মাল একজন বিজনেসম্যান সরকারে জয়েন করলে সে চিন্তা করবে না যে কালকে আমাকে রাস্তা ধরে পিটাবে, কারণ জামাতের সাপোর্ট পাবে সে। সো জিয়া রহমানের মেথড জামাত অবলম্বন করবে, আই এম প্রিটি শিওর। আবার কর্মচারীর ক্ষেত্রে ছাত্রলীগের যে হার্ডকোর 2-1 বাদে, 2-1%, 5% বাদে বিরাট অংশ, বা বিএনপির বিরাট অংশ নর্মাল ভাবে জীবনযাপন করার চেষ্টা করবে।
আর জামাতের যে সাপোর্টটা আছে তারা মানে কি পজিশনে হয়তো থাকার চেষ্টা করবে এবং তারা ওভার পারফরমেন্স করার চেষ্টা করবে, হার্ড অ্যান্ড ফাস্ট ট্রাই করবে যে আমাদের ভালো পারফরমেন্স। আমি একটা উদাহরণ দিতে পারি। আমার এক বন্ধু ছিল, সে বলছিল যে তার বাবা নিজামী সাহেব কিভাবে তাকে পিক করে, তার বাবাকে সৎ লোক কিন্তু বাম রাজনীতি বিশ্বাস করতো। তো নিজামী সাহেব বলছে ওনাকেই এই পোস্টে রাখো, কারণ সৎ, তার ক্রাইটেরিয়া ছিল আমি সৎ লোককে প্রমোট করলাম, সে বাম হোক আর অন্য কোনো হোক, আই ডোন্ট কেয়ার। তো এইরকম ক্রাইটেরিয়া দেখে দেখবে যে প্রচুর যোগ্য লোক পেয়ে যাবে। যদি সৎ লোক এবং ইফিসিয়েন্ট লোক পায়, চিন্তা করে আরে আমি বিএনপি করতাম বা আওয়ামী লীগ করতাম, কিন্তু জামাত তো আমার আমি যে ইফিসিয়েন্ট, আমি যে সৎ, এই পোটেনশিয়ালটা তোমাকে জামাত ইভালুয়েট করলো, করে একটা প্রমোশন দিল, সে আর বিএনপির পারপাস সার্ভ করবে না, সে জামাতেরই পারপাস সার্ভ করবে। আই এম প্রিটি শিওর মানুষ সবাই নিজের যোগ্যতা কি চায়, পজিশন পাবে। এটা হচ্ছে জামাত মানে সরকার চালাইতে যে পারবে। আরেকটা হচ্ছে বিএনপি বা জিয়াউর রহমান যদি চুজ অ্যান্ড পিক করে যদি মানুষকে নিয়ে এসে, তো জামাত শিবির গত 50 বছরে লোক তৈরি করে, কিছু লোককে তৈরি করে নাই, করছে। সো মানে প্রতিটা মিনিস্ট্রি চালানোর মতো লোক আছে। এখন কথা হচ্ছে এই সংখ্যানুপাতিকটা কম। গত 16 বছর 17 বছর জামাত শিবির ঢুকতে পারেনি, মানে বিসিএস ক্যাডারে জব পায়নি, শিবিরের ছেলেদেরকে ঢুকতে দেওয়া হয়নি। সো এইটা কি এমন অবস্থায় পড়ে যাবে যে মন্ত্রণালয়গুলো দেখা যাবে যে স্বাভাবিক কর্মকর্তারা কোনো একটা টুলকু বিষয় নিয়ে মন্ত্রণালয় অচল করে দিচ্ছে, এরকম কিছু পজিশন সৃষ্টি হবে। আচ্ছা, এরপরে আমি অ্যাডমিনিস্ট্রেশনের বাইরে আসি আমরা মিডিয়া জামাতের ক্ষেত্রে একটা ভূমিকা পালন করবে। সো আমার কাছে মনে হয়েছে যে মিডিয়া এখনো চেষ্টা করতেছে, এবং এটা ইলেকশন যত আসবে, কাছাকাছি আসবে, তত এটার যেহেতু মোস্ট অফ দেম আর স্টিল ফেসিস মিডিয়া, ওই তৌফিক ইমরোজ খালেদি, ওই মাহফুজা নাম, যেই মাহফুজা নাম হচ্ছে আমি যখন জার্মানিতে পিএইচডি করতাম তখন দেখতাম যে মাহফুজা নাম হচ্ছে খুনি হাসিনার মানে কি বলো বিদেশ ভ্রমণ সঙ্গী, সে জার্মানিতে এসে করতেছে। সেই মাহফুজা নামে একই অবস্থায় আছে। সবগুলো এখন কোনো পরিবর্তন হয়নি, সাংবাদিকরা বড় বড় পজিশনে। সো মিডিয়া আছে, মিডিয়া একটা রোল প্লে করবে, ছোট একটা বিষয়কে এমন ভাবে করবে। তো এইটা ক্ষমতার আগে যে হবে, ক্ষমতার পরে হয়তো দেখা যাবে যে জামাত হয়তো মিডিয়ার দিকেও নজর দেবে, এবং সেক্ষেত্রে যেটা বললাম যে ব্যবসায়ী সৎ, সে ব্যবসায়ী হয়তো দেখবে যে আমি কি করতে পারি জামাতের জন্য, আমি তো এখন জামাতের মন্ত্রী, রাইট? সো দ্যাট কুড বি এ গেম চেঞ্জার অ্যাজ ওয়েল। আর আন্তর্জাতিক ষড়যন্ত্র ক্ষেত্রে আমি বলতে পারি যে জামাত অফকোর্স মানে আমাদের বিদেশ নির্ভর অর্থনীতি, আমাদের গার্মেন্টস নির্ভর অর্থনীতি, এখন ইউরোপীয় ইউনিয়ন বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলো যদি কোনো ক্ষেত্রে অসহযোগিতা করে, জামাত ইজ এ ডিপলি ইসলামিক রুটেড পলিটিক্যাল পার্টি, দ্যাট কুড বি এ প্রবলেম। ডিপ স্টেট বা সেনাবাহিনী কতটুকু করবে, অসহযোগিতা করবে, এটা হয়তো আমাদের ভেবেচিন্তে দেখতে হবে। বাট স্টিল মোটামুটি মানে ওভারওয়েলমিং জনগণের সাপোর্ট পেলে সেক্ষেত্রে সেনাবাহিনী কি করার থাকবে, যে এবং সেক্ষেত্রে জামাত সেনাবাহিনীর ক্ষেত্রে মানে তাদের দৃষ্টিভঙ্গি কি হবে এটা তারা বোঝার চেষ্টা করবে। সো এই বিষয়গুলো মিডিয়া, সিভিল সোসাইটি, সেনাবাহিনী, এক্সটার্নাল এগুলো অবশ্যই মানে হয়তো এমন হতে পারে যে সবগুলোর ক্ষেত্রে অল্প অল্প একটু নিয়ে একটা জিনিসটা কমপ্লেক্স একবার ধারণ করতে পারে। আদারওয়াইজ জামাতের অনেক পজিটিভ দিক আছে। আমি বললাম যে জনগণ যখন দেখবে, ফর এক্সাম্পল ফার্স্ট 3 মান্থ হয়তো পলিটিক্যাল পার্টিগুলো মেনে নেবে যে হ্যাঁ জামাত ক্ষমতা আসছে, জেনুইনলি তারা ক্ষমতা পেয়েছে, সেক্ষেত্রে দেখবে যে ফার্স্ট 6 মান্থ যদি তারা চাঁদাবাজিটা বন্ধ করে দিতে পারে, দেখবে যে ম্যান পাওয়ার যারা বিএনপিকে ভোট দিচ্ছে তারা তখন জামাতে সুইচ করবে, যে আমি তো বিএনপিকে ভোট দিয়ে কি করেছে, যে বিএনপি তো এটা পারতো না, জামাত পারছে। সো অনেক ক্যালকুলেশন আছে, বাট আগে পরে অনেক আছে। বাট ওভারঅল ম্যান পাওয়ারের দিকে দিয়ে আমি মনে করি মানে একটা মন্ত্রণালয় চালানো বা রাষ্ট্র চালানোর ব্যাপারে খুব সংকট হবে না। রাষ্ট্রের মেকানিজম মানে আমি বললাম যে কর্মকর্তারা যদি অসহযোগিতা করে, মানে
বিক্ষোভ করে বা কোনো একটা ঠুনকো বিষয় নিয়ে, তাহলে হয়তো ক্রাইসিস সৃষ্টি হতে পারে। বাট মন্ত্রণালয় চালানোর মতো কোনো দলে, এবং এনসিপি যদি ক্ষমতায় আসে, আই ডোন্ট থিঙ্ক সো দ্যাট উইল বি প্রবলেম। কারণ কর্মকর্তা মেনে নিতে হবে, তারাই ক্ষমতা আসছে, জনগণ তাদেরকে ভোট দিয়েছে। সো নর্মাল যারা কর্মচারী, যারা ওরকম পলিটিক্যালি খুব বায়াস না, তারা কি করবে? রাষ্ট্র সরকার আছে, জনগণ থেকে নির্বাচিত করছে, সো আমাদের তো কাজ করতে হবে। সো ওভারঅল আমি মনে করি পারবে, যদি ইফ বাট সবগুলো এক জায়গায় না হয় আর কি। বুঝতে পারছি। তো আমাদের লম্বা আলোচনার প্রায় শেষ দিকে আমরা। তো রিয়াজ ভাই, আপনি আপনার ক্লোজিং স্টেটমেন্ট এবং সামনে নির্বাচন নিয়ে আপনার একটা প্রেডিকশন যদি দিতেন। না, প্রেডিকশন তো খুব কঠিন না। ক্লোজিং স্টেটমেন্ট বলতে আমরা চাই খুব ফেয়ার ইলেকশন হোক, এবং ইন্টারিমকে ধন্যবাদ দিতে চাই যে আসলে প্রবাসীদের ভোটের জন্য অ্যাপ লঞ্চ করা হয়েছে। তা আমিও এক্সাইটেড। আমি অবশ্য 2008-এও ভোট দিছিলাম, মানে 8-এ না, কবে 9 হয়েছিল, 8-এর 29, দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ভোট। সো ইট উইল বি মাই সেকেন্ড ভোট। তো যাই হোক, আমি এক্সাইটেড। আমি চাচ্ছি ভোটটা ফেয়ার হোক আর কি, এবং ফেয়ারনেসটা এমন ভাবে হোক যে আমরা অনেকেই যে ব্লাডি একটা ভোট আশা করতেছে বা মানে ভয় পাচ্ছে, কনসার্ন যে খুব মারামারি হইতে পারে, সেটা যেন না হয় আর কি। এবং আমি এই জন্য বলছি যে আমাদের সিসিটিভি গুলা বা অন্যান্য ইলেকশন মনিটরিং এর জন্য প্রায়োরিটি নাম্বার 1 হোক গভর্নমেন্টের। এবং যেটা জামাত এই ব্যাপারে একটা দাবি তুলছে যে প্রত্যেকটা কেন্দ্রে 5 জন করে সেনাবাহিনী, আমি জানি না এটা পসিবল কিনা, বাট মেইন কনসার্নটা হচ্ছে সেনা সদস্য বা আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত উপস্থিতি হোক। তো আমি একটা ফেয়ার ইলেকশনই চাই। আর এই মুহূর্তে আমার প্রেডিকশন কি করবো, আমরা জরিপ যেগুলো দেখতেছি, আমরা দেখতেছি বিএনপি এবং জামাত খুব নেক অ্যান্ড নেক, খুব কাছাকাছি জরিপগুলোতে আমরা দেখতে পাচ্ছি। তো ফেয়ার আউটকাম হোক ইনশাল্লাহ। জনগণ যাকে ভোট দেয়, দে শুড বি রানিং দ্য কান্ট্রি ফর 5 years আর কি, এটাই আমার প্রত্যাশা। মোকাররম ভাই, আপনার ক্লোজিং স্টেটমেন্ট এবং যদি প্রেডিকশন দিতে চান। আমি জরিপ প্রেডিকশন আমি যাব না। আমি ইলেকশনের ক্ষেত্রে যে আশঙ্কাগুলো, 2-3টা আশঙ্কা দিয়ে আমি করব। সেটা হচ্ছে ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন মোটামুটি 90% যদি হয়, ট্রান্সপারেন্ট, ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হয়, যে দলে ক্ষমতা আসুক, উই হ্যাভ টু অ্যাকসেপ্ট দেম। ইটস দ্য পয়েন্ট। এখন ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন না হওয়ার পিছনে যারা সবচেয়ে ভূমিকা পালন করতে পারে, সেনাবাহিনী, মানে ফেয়ার ইলেকশন হওয়ার পক্ষে। কারণ আইন শৃঙ্খলা সবচেয়ে বড় ইস্যু হয়ে দাঁড়াবে। মানুষ টাকা নিয়ে ভোট দিচ্ছে, টাকার খেলা হয়েছে, এটা বহুতবার হয়েছে, এটা নিয়ে নাই। কিন্তু টাকা নিয়ে আমি তো আমার বিবেক চিন্তা করে তাকে ভোট দিব, তাই না? টাকা নিয়ে হোক আর যাই হোক, আমি চিন্তা করি। এই যে ফেয়ার বলতে আমি এটুকু বোঝাচ্ছি। সেক্ষেত্রে দুইটাই ইস্যু, একটা ল অ্যান্ড অর্ডার, ভোট কেন্দ্র দখল, তো এটা ঠেকাতে পারে সেনাবাহিনীর বা আইন শৃঙ্খলা বাহিনী। আর এইটা একটা। আর দ্বিতীয় হচ্ছে 2008 সাল এবং 2018 সাল। 2008 সালে আমরা কিছু ইলেকশনের ভোটের পরে কিছু গণনা টনা করেছিলাম, কিছু রিসার্চ করেছিলাম। তো আমরা দেখেছি যে উত্তরাঞ্চলে কিছু কিছু জায়গায় 97-98% ভোট পড়ছে, উইচ ইজ ভেরি আনইউজুয়াল। পৃথিবীতে কখনো 97-98% ভোট পড়ে না। তার মানে এখানে কিছু ভোট আগে থেকে ছিল। তো এই কারা করেছে আমরা অত ডিটেলসে গেলাম না। সেই মেকানিজম কি, সেই ফোর্স কি, সেই শক্তি কি আবার সেই কাজ করবে কিনা, কারণ সেই সময় মঈন ফক্করের একটা দায়বদ্ধতা ছিল আওয়ামী লীগকে ক্ষমতা নিয়ে আসতে, তারা করছে কিনা আল্লাহ জানে। বাট আমরা ডিসকাস করে পেয়েছিলাম সেই সময় 97-98% ভোট কোনো আসনে কাস্ট হয়েছে, কোনো সেন্টারে। তো এবার আমরা সেই শক্তিটা আবার এই রোল প্লে করবে কিনা, এটা একটা আশঙ্কা। তাদের বড় একটা দায়িত্ব আছে। তো আমার কাছে, এবং 2018 সালে সেই একই শক্তি রাতে করলো। তো এই ক্ষেত্রে আমি মনে করি আশঙ্কাটা একটু কম। কারণ একটা হচ্ছে 2018 সালে একটা মানে মেকানিজম, প্রশাসনের মধ্যে তাদেরকে ভোট করতে হয়, তাদেরকে জিতাইতে হবে, এবং তাদেরকে জিতাইলে কোনো অ্যাকাউন্টেবলের মধ্যে আসবে না। কিন্তু এই সিচুয়েশনটা এক না, কারণ এখানে জনগণ দেখতেছে এবং তাদের কি ইনসেন্টিভ আছে যার কারণে কোনো একটা ভেস্টেড ইন্টারেস্টের পক্ষে কাজ করবে। সো এটা একটা মানে আগে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা। আর সেকেন্ড হচ্ছে ভোট কেন্দ্র দখল করে সিল মারা, বড় লার্জ স্কেলে। এই দুইটা ছাড়া আমি ভোট মানে উলট পালট হওয়ার দেখি না। টাকা ছড়াইয়া বা দুই একটা জাল ভোট দিয়ে বা ছোট ফোটো যেগুলো ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে, এগুলো দিয়ে খুব একটা বড় 2-4 হাজার ভোট এদিক ওদিক করা যাবে,
কিন্তু যখন ফ্লো আসবে, যে দল জিতবে সেটা মোস্ট অফ আসনে দেখা যাবে যে সে 50,000 ভোটে এগিয়ে আছে, 40,000 ভোটে এগিয়েছে, 2-1,000 এদিক ওদিক করে হবে না। আমি সামারি বলি যে দুইটা আশঙ্কা, একটা 8 এবং 18তে যে শক্তি রোল প্লে করছে, তারা যদি করে তাহলে তো করার কিছু নাই। আমি মনে করি সে আশঙ্কাটা কম, আর আশঙ্কা থেকেই যায়। আর সেকেন্ড হচ্ছে যে এই প্রশাসন, বিশেষ করে পুলিশ প্রশাসন, যেহেতু আগের ফেসিবাদদের দ্বারা নিয়োগ এবং তাদের এই উপস্থিতি বড়, তারা আসলে ইফেক্টিভ রোল প্লে করে কিনা। যদি না করে তাহলে একটা ব্লাড বাথ হবে, এবং সেক্ষেত্রে ইলেকশন রেজাল্ট আমরা যেটা পাই সেটা আসলে ফেয়ার এন্ড ফ্রি হবে কিনা, জনগণের মতামতের প্রতিফলন হবে কিনা, আই মিন ডাউট। আদারওয়াইজ ইনশাল্লাহ দেয়ার উইল বি ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন। অনেক ধন্যবাদ ভাই, আমরা বেশ কিছু ইনসাইট পেলাম বাংলাদেশের রাজনীতি নিয়ে। আশা করি সামনে আমরা আবার কোনো পর্বে আরো অন্য বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Yes.